আজকের এই গল্পে আমি এক সৎ মায়ের এমন রূপ পেয়েছি যে আমার কাছে মনে হয় যে পৃথিবীর প্রত্যেকটা সৎ মা যদি এরকম হতো তবে সৎ যে ভালো এটা পুনরায় আবারও সৎ মায়ের ভিতর থেকে বেরিয়ে আসতো। খুবই কষ্টকর এক হৃদয় বিতারক করুণ বাস্তব জীবনের গল্প। আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত রাজশাহীর ভাই নাজমুলের জীবনের বাস্তব গল্পটা আপনারা আমার মুখে শুনবেন এবং গল্প শেষে নাজমুল ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নাজমুল হাসান, আমার বাড়ি রাজশাহী। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার বড় 3জন ভাই। আমরা টোটাল 4 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা রাজশাহী শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলে করা কোনো এক মায়াবী গ্রামে এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা আসলে পেশায় তেমন কিছুই করে না, কিন্তু আমার বাবার অগাধ জায়গা সম্পত্তি রয়েছে এবং আমার বাবা আমাদের এলাকার অত্যন্ত ধনী একজন ব্যক্তি। ছোটবেলা থেকে এই জিনিসগুলো জেনে জেনে আমি বড় হচ্ছি। যেটা আমি এতক্ষণ আপনাদেরকে বলেছি এটাই ছিল ছোটবেলার আমার চিন্তা ভাবনা, কিন্তু একটু একটু করে আমি যখন বড় হই তখন ভিন্ন রকম একটা জিনিস আমার মাঝে ফুটে ওঠে। আমি যখন মোটামুটি বড় হই তখন আমি দেখতে পাই যে আমার বাবা অনেক অসুস্থ এবং বৃদ্ধ একজন মানুষ, এবং আমার যে বড় ভাইগুলো আছে, আমার বড় ভাইগুলো আমার থেকেও বয়সে অনেকটা বড়। আমার বড় ভাইয়ের ছেলে মেয়ের বয়সী হচ্ছে আমি। এই প্রশ্নগুলো তখন বড় হবার পরে আমার মনে জাগতে থাকে যে কেন আমার বড় ভাইগুলো আমার থেকে এত বেশি বড় হবে এবং তাদের সন্তানের সমবয়সী কেন আমি হব, কিংবা আমি যাকে বাবা বলে ডাকছি তিনি এত বৃদ্ধ কেন। আমার বয়সী যত মানুষ আছে সবার বাবাই তো ইয়াং, অথচ আমার বাবা কেন এতটা বৃদ্ধ। একটু একটু করে যখন বড় হই তখন আমি বুঝতে পারি আসলে মূলত আমি যে মাকে মা বলে ডাকছি তিনি আমার সৎ মা। মূল বিষয় হচ্ছে আমার বাবা একটা বিয়ে করে এবং বিয়ে করার পরে আমি দুনিয়াতে আসি। আমি দুনিয়াতে আসার ঠিক 8 মাসের মাথায় আর 8 মাসের মাথায় আমার গর্ভধারিণী মা মারা যায় এবং আমার আম্মা রোগে মারা যায়। আম্মা মারা যাওয়ার পরে আমার সৎমাই আমাকে কোলে পিঠে করে মানুষ করে। আমি যখন মোটামুটি বড় হই, আমি আসলে ছোটোবেলায় খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করতে পারিনি, এবং বড় হবার পর আমি যে জিনিসটা সবসময় দেখতাম যে আমার সৎমা আমাকে নিজের সন্তানের চেয়েও আরও বেশি আদর ভালোবাসা দিয়ে বড় করছে, আমাকে এত স্নেহ করে, যেটার জন্য আমার ভাইয়েরা আমার আম্মার সাথে খুব ঝগড়া করতো যে কেন নাজমুলকে এতটা ভালোবাসতে হবে, কেন নাজমুলকে এরকম করতে হবে ওরকম করতে হবে। অলওয়েজ আমার ভাইয়েরা আমার মায়ের সাথে শুধু আমাকে নিয়ে ঝগড়া করে, কিন্তু এরপরেও আমার মা আমার ভাইয়ের চোখ ফাঁকি দিয়ে ছোটবেলা থেকে আমাকে খুব কষ্ট করে কোলে পিঠে করে আদর যত্ন করে বড় করে। একটা পর্যায়ে আমি মোটামুটি অনেকটাই বড় হয়ে যাই, এবং বড় হয়ে যাওয়ার পরে আমার বয়স যখন প্রায় 17 থেকে 18 বছরের কাছাকাছি, ওই মুহূর্ত পর্যন্ত আমার বড় ভাইয়েরা আমাকে দেখতে পারতো না, আমার সাথে ঠিকমতো কথা বলতো না, কারণে অকারণে আমার গায়ে হাত তুলতো, আমার সাথে দুর্ব্যবহার খারাপ ব্যবহারের কোনো কিছু আমার ভাইয়েরা বাকি রাখেনি। আমি যখন মোটামুটি অনেকটা বড় হই তখন আমি দেখতে পাই যে যিনি আমার সৎমা আছে তিনি কেমন জানি আমার ভাইদের সাথে কি একটা বিষয় নিয়ে খুব বেশি ঝগড়া করে। ওই সময় আমার আব্বা মারা যায়। আব্বা মারা যাওয়ার পরের কথা বলতেছি, তো আমার বিষয় সবসময় বলে যে নাজমুল নাজমুল, আমার নামটাই বেশিরভাগ বলে। আমি তখন আমার সৎমাকে জিজ্ঞেস করি যে কি হয়েছে, তুমি কেন বারবার আমার কথাই বলো ভাইয়েদের সাথে, এবং আমার বিষয় নিয়ে কি কোনো সমস্যা হয়েছে বা কি বিষয় নিয়ে তুমি আমার ভাইয়ের সাথে কথা বলো। আমার মা তখন আমাকে বলে না 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 তেমন কিছু না, আচ্ছা ঠিক আছে তোকে জানাবো। তো আমি তো বাড়ির মধ্যেই পড়ে থাকি, আমার হাত খরচে যে টুকিটাকি 2-1 টাকা লাগে ওইটা আমার মা দিত। আমার মা হয়তো আমার ভাইয়ের কাছ থেকে নিত বা এমনি আমাকে দিত। এরকম করে মোটামুটি 19 বছর বয়সে আমি তখন ক্লিয়ারভাবে জানতে পারি যে আমার বাবার যে সম্পত্তি ছিল সেই সম্পত্তি আমার ভাইয়ের আমার আব্বার কাছ থেকে কিভাবে জানি টিপসই নিয়ে আমার ভাইয়ের আমার বাবার সমস্ত সম্পত্তি নিজেদের নামে দলিল করে নিয়ে নেয়। তারই মাঝে অল্প কিছু সম্পদ আমার আম্মার নামে আছে এবং বাকি সব কিছু আমার ভাইয়েরা জালিয়াতি করে আমার বাবার কাছ থেকে নিয়ে নেয়। এবং এই বিষয়ে আমার মা আমার ভাইদের সাথে খুব ঝগড়া করে যে কেন তোদের নাজমুল তো তোদেরই ভাই, তোদেরই ছোট ভাই, তাহলে কেন তোরা তাকে কেন সম্পদ দিবি না, ও তো সম্পদের মালিক, ও তো ওর বাবার ওরু থেকে দুনিয়াতে আসছে, ও তো ওর বাবার সন্তান। এগুলো তখন বলতে থাকে। আমার ভাইয়েরা তখন ডিরেক্টলি বলে যে এই মহিলাকে আমার আব্বা বিয়ে করছে কেন, আমার আব্বা ওই বয়সে বিয়ে কেন করলো, ওইটাই তো আমাদের জন্য কলঙ্ক। এরপরে যখন আমরা 2-3 সন্তানের মা, ওই সময় আমার বাবা
এক মহিলাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছে এবং ওই মহিলার ঘরে যে সন্তান হয়েছে এটা আমার আব্বার সন্তান না, কারণ আমার আব্বা ওই বয়সে সন্তান জন্ম দেওয়ার কোনো ক্ষমতা নাই। মূলত ওই সন্তান হচ্ছে জারদ সন্তান। ছোটবেলা থেকে আমার ছোট ভাইয়ের মানে আমার বড় ভাইয়েরা আমাকে বাস্টার্ড বলে আসতো যে আমি জারদ সন্তান। আমি এই জিনিসগুলো সহ্য করে নিতাম, কিন্তু বড় হবার পরে যখন মায়ের মুখে জালিয়াতির কথা জানতে পারি তখন আমার ভিতরটা ফেটে যায় যে আমার ভাইয়েরা আমাকে তো ছোটবেলা থেকে এভাবে নির্যাতিত অপমানিত করে আসছে, এখন এই সময় এসে আমার ভাইয়েরা আমার সাথে এইভাবে বেইমানি করলো, আমার বাবার সমস্ত সয় সম্পত্তি তারা নিজের নামে দলিল করে নিল, তাহলে আমি কি পেলাম এবং আমার ভবিষ্যৎ কি হবে? এই প্রশ্নগুলো প্রতিটা মুহূর্ত আমাকে প্রশ্নবিদ্ধ করতে থাকে। আমি শুধু আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকি যে আল্লাহ, আমি এইসব থেকে কখন রক্ষা পাবো? কেন আমার জীবনটা এরকম হলো? দুঃখ, কষ্ট, যন্ত্রণায় আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে বা আমার ওই বয়সটা কাটে। তবে তারই মাঝে একটা কথা সত্য কি জানেন, আমার মা আমাকে অনেক আদর করতো, আমাকে অনেক ভালোবাসতো। আমি যে অনেক বেশি কষ্টে থাকতাম, যন্ত্রণায় থাকতাম, দুঃখে থাকতাম, এগুলো আমার মা বুঝতে পারতো এবং বুঝতে পারার পরেও মা আমাকে বুকে জড়িয়ে ধরতো। তো 19 বছর বয়সে দেখা গেল আমার ভাইয়েরা তখন প্ল্যানিং করলো যে আমাকে মেরে ফেলবে, কারণ আমার মা অলওয়েজ আমার ভাইদের সাথে এই বিষয়টা নিয়ে ঝগড়া করে, আমাকে কেন আমার ভাগ দেওয়া হবে না। এবং একটা পর্যায়ে আমার মা এরকমও প্ল্যানিং করলো যে আমাকে নিয়ে থানায় যাবে। মানে আমার সৎ মা, তিনি কিন্তু আমার জন্মদাতা মা না, তিনি আমার সৎ মা। আমার সৎ মা এরকম প্ল্যানিং করলো যে আমাকে নিয়ে থানায় যাবে এবং থানায় গিয়ে ওই থানার বড়বাবুকে দিয়ে আমার ভাইদের কাছ থেকে সম্পত্তি আমার মা আমার নামে দিয়ে দিবে। এই জিনিসগুলো যখন আস্তে আস্তে করে আমার মা একটু লাউডলি বা লোকজনকে জানানো শোনাইতেছে, এরকম করতেছে, এই মুহূর্তে আমার বড় ভাইয়েরা তখন প্ল্যানিং করলো যে আমাকে মেরে ফেলবে। একদিন আমি বাজার থেকে আসতেছি, আল্লাহর কি হুকুম, বাজার থেকে আসার সময় হঠাৎ করে পিছন থেকে কে জানি আমার মুখের মধ্যে এরকম বস্তা, আপনার ছালার বস্তা চিনেন, ছালার বস্তা আমার মুখের উপর দিয়ে আমাকে মানে ধান ক্ষেতের মধ্যে ফেলে দিয়ে এলোপাতাড়ি পিটাইতে শুরু করে। আল্লাহর কি হুকুম আর কি, ওই সময় আপনার কিছু লোক যাচ্ছে রাস্তা দিয়ে, তারা তখন বুঝতে পারে যে ধান ক্ষেতের মধ্যে কেউ একজন মানে আমার মানে বেঁধে ফেলে, আমাকে মেরে আমাকে ওরকম আমার হাত পা সব বেঁধে আমাকে ধান ক্ষেতের মধ্যে ফেলে দেয়। তো আমাকে এই অবস্থার ভিতরে একজন মানে কয়েকজন লোক যাচ্ছিল রাস্তা দিয়ে, তারা তখন দেখলো যে মনে হয় ধান ক্ষেতের মধ্যে কিছু একটা নাড়াচাড়া করতেছে, তারা তস্তায় টিপ দিয়ে দেখলো যে আমাকে বস্তাবন্দি করে রেখেছে। তো ওই লোকগুলো আসতেছে দেখেই কিন্তু আমাকে এখানে রেখে ফেলে চলে গেছে, তা না হলে কিন্তু আমাকে মেরে ফেলে যাইতো। তো ওই লোকগুলো তখন আমার বস্তার বাঁধন খুলে এবং তখন দেখতে পাবো আমার শরীরে পর্যাপ্ত রক্ত, তারা তখন আমাকে আমার বাড়িতে নিয়ে আসে এবং আমার মা আমাকে সেবা যত্ন করে। এরপর থেকে মা প্ল্যানিং করলো যে মা আমাকে দেশের বাইরে পাঠিয়ে দেবে, কারণ আমি যদি বাংলাদেশে থাকি তাহলে আমার ভাইয়ের আমাকে মেরে ফেলবে। আমার ভাইদের হাত থেকে আমার মা আমাকে বাঁচানোর জন্য তখন মা আমাকে বিদেশ পাঠানোর পায়তারা করতেছে। তো দেখা গেল ওই সময় আসলে ভালো কোনো আমার কোনো পাসপোর্টও নাই। পরে আমার মা গোপনে খুব দ্রুত আমার পাসপোর্ট করে। আমার পাসপোর্টটা সম্পূর্ণ হওয়ার পরে মা চিন্তা ভাবনা করলো যে আমাকে বিদেশে পাঠাবে, কিন্তু বিদেশে ওরকমভাবে আমাদের কোনো পরিচিত নাই বা আমরা কোনো দালালের সাথে ওরভাবে পরিচিত নাই যে কেউ আমাকে বিদেশ নিয়ে যাবে। তো আমার মা আল্লাহর কাছে প্রার্থনা করতেছে যে এরকম কোনো ভালো লোক পাওয়া যায় কিনা। আমাদের গ্রামের এক সিরাজউদ্দৌলা বলে এক লোক আছে, উনি ঢাকায় থাকতো। তো আমার মা ওনার মাধ্যমে আমার জন্য সৌদি আরবের একটা ভিসা ম্যানেজ করে। আমি পাসপোর্ট ওনার কাছে দিলে পর আমার সৌদি আরবের ভিসা হয়, কিন্তু ওই সময় সৌদি আরবে যেতে অনেক টাকা লাগে, প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার মতো লাগে। বাট 5 থেকে 6 লাখ টাকা 6 লাখ টাকা তো দূরের কথা, 5 থেকে 600 টাকাও কিন্তু আমার মায়ের কাছে নাই। আমার মা তখন আমাকে বাড়ি থেকে দিয়ে দিছে, আমি আমাদের বাড়িতে থাকতাম না। ওই ঘটনার পরে আমার মা আমাকে অন্য কোথাও লুকিয়ে রাখতো। একটা পর্যায়ে তখন আমার মা আমার ভাইদেরকে বললো যে ঠিক আছে, যেহেতু তোরা তোর ভাইয়ের সম্পদ বুঝাই দিবি না, তাহলে আমি যে সম্পদটুকু পাওয়া আমি আমার সম্পদ বিক্রি করে দিব। তখনও কিন্তু আমার ভাইয়েরা বুঝতে পারেনি যে আমার মা কেন সম্পদ বিক্রি করতে চাচ্ছে বা তিনি সম্পদ বিক্রি করে মূলত করবেটা কি। একবার যেমন মা তখন কি করলো, আমার বাবার কাছে মা যে সম্পদ পাওয়া হলো, মা ওই সম্পদগুলো বিক্রি করে দিল এবং বিক্রি করে দিয়ে যেই টাকা হলো এই টাকা সিরাজউদ্দৌলা বলে যে লোকটা আছে ঢাকায় থাকতো ওনার হাতে তুলে দিল এবং তিনি আমাকে সৌদি আরবে নেওয়ার জন্য ভিসা প্রসেস করলো। এবং আমি যখন আমার ভিসা হয় নাই ওই মুহূর্ত পর্যন্ত আমার ভাইয়েরা বারবার আমার আম্মাকে বলতেছে যে আপনি টাকা কি করছেন, আমাদেরকে টাকা দেন, আপনার টাকা কই, আপনি এত টাকার জমি বিক্রি করছেন, তাহলে টাকা আপনি কোথায় রাখছেন। বারবার হচ্ছে আমার মাকে প্রেশার দিয়ে থাকে যে আপনি টাকা কি রাখছেন। তো আমার ভাইয়েরা ভয় পাচ্ছিল যে মা আবার আমাকে টাকা দিয়ে দেয় কিনা, কারণ যেহেতু মা আমাকে ভালোবাসে তাহলে মা আমাকে টাকা দিয়ে দিতে পারে। ওই ভয়ে আমার ভাইয়েরা বারবার আম্মাকে বলতো যে আপনি যেহেতু টাকা নিয়েছেন টাকা আমাদেরকে দিয়ে দেন বা জমি বিক্রি করে টাকা আমাকে দিয়ে দেন, আমরা তো ভবিষ্যৎ আপনাকে রাখবো, খাওয়াবো বা আপনি তো আমাদের কাছেই থাকবেন। কিন্তু আমার মা বলতেছে যে না, আমার টাকা আমার কাছে থাকবে, আমি তো ওদেরকে বিশ্বাস করি না। তোরা যেরকমভাবে জালিয়াতি করে তোর বাবার কাছ থেকে সমস্ত সম্পদ নিয়ে নিছিস, তা তোরা যে আমাকে ভবিষ্যতে খাওয়াবি এই বিশ্বাসটা আমি করি না। যার জন্য আমি আমার টাকা আমার কাছে রাখবো, আমি আমার কোনো টাকা তোদেরকে দিব না।
দেখা গেল এরপরে আমার মা আমার ভাইয়াদেরকে কোনো টাকা পয়সা দিত না, কিন্তু ভাইয়ারা এটাও জানতো না যে মা আমার জন্য গোপনে গোপনে ওই টাকাগুলো দিয়ে আমাকে বিদেশ পাঠিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার ভিসা হয়ে যায়, এবং আমার যখন ভিসা হয়ে যায় তখন আমি সৌদি আরবে যাই, এবং সৌদি আরবে যেতে আমার অনেক বেশি কষ্ট হয়, কারণ আমি জানি আমি সৌদি আরবে যাওয়ার পরে যদি কোনোভাবে আমার ভাইরা জানতে পারে যে আমার মা তার স্বামীর কাছে যে সম্পদ পাবে ওই সম্পদ বিক্রি করে আমাকে সৌদি আরব পাঠিয়েছে, তবে আমার ওই সৎ মায়ের উপরে অনেক নির্যাতন হবে, অনেক ভয়ানক অবস্থা হবে। এরপরেও আমি তখন আমার মায়ের মুখের দিকে তাকিয়ে সৌদি আরবে চলে গেলাম, এবং সৌদি আরবে চলে যাওয়ার পরেই তখন আমি শুনতে পাই এই কথাগুলা। আমার ভাইয়েরা আমার মায়ের গায়ে হাত পর্যন্ত তোলে, মানে এরকমভাবে বলে যে এই ছেলের সাথে তো তোমার কোনো রক্তের সম্পর্ক নাই, এটা তো তোমার ছেলে না, আমরা তোমার ছেলে, তুমি আমাদেরকে পেটে নিস, আমরা 10 মাস 10 দিন তোমার পেটে ছিলাম, তাহলে পেটের সন্তানের প্রতি তোমার এমন মায়া নাই, এমন দরদ নাই, কোথাকার কোন ছেলের প্রতি তুমি এত মায়া, এত দরদ, এত ভালোবাসা দেখাচ্ছ, আসলে তো তুমি আমাদের মা হওয়ার যোগ্যই না। এইভাবে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার ওই মায়ের উপরে তারা নির্মম নির্যাতন করতে থাকে। তো সৌদি আরবে যাওয়ার পরে আমি যখন আমার মায়ের এই দুঃখগুলো দেখতে পেলাম, আমার ভিতরে তখন খুব খারাপ লাগলো যে কেন আমার মায়ের সাথে এরকমটা হবে, কেন আমার মার সাথে এরকমটা হবে। আমি তখন আমার মাকে সুন্দর একটা জায়গায় রাখার একটা ব্যবস্থা করলাম। আমি আমাদের রাজশাহীর এক ভাই আমাদের এখানে থাকতো, তো ওই ভাইয়ের সাথে কথাবার্তা বলে, ওই ভাইয়ের ওয়াইফ থাকে শহরে, রাজশাহী শহরে, আমি তখন আমার মায়ের বললাম যে আপনি ওখানে চলে যান। পরে আমি আমার মাকে আমার ওই বন্ধুর ওয়াইফের কাছে আমি তখন রাজশাহীতে পাঠিয়ে দিলাম। তো আমার মা তখন রাজশাহীতে গিয়ে থাকতেছে, আমি তখন রাজশাহী শহরে গিয়ে থাকতেছে, তো আমি তখন সৌদি আরবে গেছি, কাজকাম করতেছি। তা আমাদের কিন্তু অত মানুষ সৌদি আরবে নাই, মানে রাজশাহী খুলনা এই দিকগুলোয় কিন্তু মানুষ খুব বেশি একটা বিদেশে যায় না, তো আমাদের মানুষের সংখ্যা খুবই কম। এর মাঝে আমার একটা ভাই পাইছি, ওনার সাথে আমি ওইখানে থাকি, আমার ভালোভাবেই দিন রাতগুলো কাটতেছে। তো তিনি আবার বিয়ে করছে বরিশালে, মানে আমার যে ভাইয়ের কথা বলতেছি, আমার ভাই আবার বিয়ে করছে বরিশালে। তো আমি আবার ভাবির সাথে মাঝে মাঝে দুষ্টুমি করে, ভাবি কিন্তু দেখতে আবার অনেক সুন্দর ছিল, ভাবির চেহারা টেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তাই আমি ভাবিরে বলতাম যে ভাবি আপনার যদি একটা ছোট বোন থাকে তাহলে আমি বিয়ে করব, কারণ আপনি দেখতে অনেকটা সুন্দর, তাহলে আপনার ছোট বোনও দেখতে অবশ্যই খুব সুন্দর হবে, তো আপনার যদি ছোট বোন থাকে আমি আপনার ছোট বোনকে বিয়ে করব। এই নিয়ে অলওয়েজ আমি ভাবির সাথে খুব দুষ্টামি করতাম, মানে অলওয়েজ এটা নিয়ে ভাবির সাথে আমার দুষ্টামি হতো, ফাইজলামি হতো। তো ভাবি আমাকে বলে সমস্যা নাই, আমার ছোট বোন আছে, আমার ছোট বোনকে তোমাকে বিয়ে করাবো, মানে এগুলো আমাকে বলতো। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে ভাবির আপনার দূর সম্পর্কের, মানে আপন না দূর সম্পর্কের এক বোন আছে, মেয়েটার নাম হচ্ছে তানহা। তো একদিন ভাবি আমারে করলো কি, এই তানহার ছবি আমাকে পাঠাইলো বিদেশে, এবং পাঠাইয়া বললো যে নাজমুল দেখো এই মেয়েটা কেমন লাগে, যদি সব কিছু ঠিক থাকে তো এই মেয়েটা তোমাকে বিয়ে করাবো। তো আমি মেয়েটার ছবি দেখলাম যে মাশাআল্লাহ মেয়েটা দেখতে অনেক সুন্দর, মানে তার মুখমণ্ডল, তার চেহারা, মানে যতটুকু আমি দেখলাম যে আমার কাছে ভালো লাগছে। পরে আমি বললাম যে ভাবি মেয়েটা তো ভালোই এবং দেখতে শুনতেও ভালো, তাই ঠিক আছে আমার আম্মাকে দেখান। তো ভাবি যেহেতু আমার আম্মা ওনাদের বাসায় থাকতো, আমি প্রতি মাসে মাসে খরচ দিতাম আমার মায়ের, তো মাকে তখন দেখানো হয়। মা মেয়েটা দেখে বলতেছে যে ভালোই তো, মেয়ে তো দেখতে শুনতে ভালোই, তার সব কিছুই ঠিক আছে। দেন এবার আমার ভাইয়াকে বললো যে, মানে আমার এই বড় ভাইকে বললো, বড় ভাইয়া মিন্স হচ্ছে আমার মা যার বাসায় থাকতো ওনাকে বললো যে নাজমুলকে দেশে আসতে বলো, এবং দেশে আসলে ওই মেয়ের সাথে নাজমুলের কথা বলাই দিব বা আমি বিয়ে পড়াই দিব, ওরকম একটা পরিকল্পনা করলো। আমি তখন বিদেশে গেছি, খুব বেশি মানে সময় হয়নি, আর আমি যে বিদেশ টাকা বেশি ইনকাম করতাম এই সবই আমি আমার মায়ের অ্যাকাউন্টে পাঠাইতাম, আমার মা সব টাকা পয়সা রাখতো। তো একটা পর্যায়ে আমি তখন চিন্তা ভাবনা করলাম যে আম্মা যেহেতু বলতেছে দেশে আয়, দেশে এসে মেয়েটাকে দেখে যা, বা যদি সব কিছু ঠিকঠাক তুই বিয়ে করে ফেলা, কারণ তোর তো মোটামুটি বয়স হয়েছে, আর যত তাড়াতাড়ি বিয়ে করবি ততই ভালো। আমার আম্মা একটু ধার্মিক মানুষ আর কি। তা আমার কথা মতো পরে আমি সৌদি আরব থেকে দেশে আসছি। আসার পরে আমার মা এবং আমি যে ভাইয়ের বাসায় থাকি উনি এবং ওনার ওয়াইফ, তারা সবাই মিলে তখন মেয়ে দেখতে গেলাম আমরা বরিশালে। এবং মেয়ে দেখে একটু চঞ্চল স্বভাবই ছিল, তানহা একটু চঞ্চল স্বভাবই, কিন্তু দেখতে শুনতে খুব ভালো, নম্র ভদ্র, সবকিছু ঠিকঠাক হলো। পারিবারিকভাবে কথাবার্তা হলো। আমার আম্মা আমার সম্বন্ধে ডিটেলসে বলেছে মেয়ের পরিবারের কাছে যে আমার ছেলে আসলে এই দুনিয়াতে আমি ছাড়া কেউই নেই, এবং আমিও যে তার সাথে সারা জীবন থাকবো এরকমও কোনো কথা নাই, কারণ আমার নিজের আরও 3টা ছেলে আছে, তো আমার হয়তো সেখানে চলে যেতে হবে, আমার সন্তানরা তো আমাকে নিয়ে যাবে, তো আপনারা নিজেরা আমার ছেলের বাবা মা হিসেবে আমার ছেলেকে আগলে রাখবেন। এই বলার পরে তখন পারিবারিকভাবে আমার এই তানহার সাথে বিবাহটা সম্পূর্ণ হয়, এবং বিবাহ সম্পূর্ণ হওয়ার পরে তানহা তখন থাকে আপনার বরিশালে, আমার মা থাকে রাজশাহীতে। আমি তখন চলে যাব, মানে আমি তখন বিদেশে চলে যাব। এমন মুহূর্তে আমার মাথায় হঠাৎ করে আসলো যে মানে আমি কেন তানহাকে বরিশালে রাখবো, মা কেন রাজশাহীতে থাকবে, আমি মা এবং আমার বউকে একসাথে রাখবো। এই পরিকল্পনা করে আমি তখন রাজশাহীতে একটা ঘর ভাড়া করি। তো আমি যখন বাসা ভাড়া করি আমাকে কিন্তু ওই সময় তানহা বাধা দেয় যে না আমি শহরে থাকবো না, আমি গ্রামে থাকি, আমি গ্রামে না হয়তো আমার আম্মাকে নিয়ে আসি।
তো আমার কাছে বিষয়টা একটু খারাপ লাগলো এই মর্মে যে এই যে আমি বিয়ে করলাম, বিয়ে করার পরে আমার বউ আমার শ্বশুর বাড়িতে পড়ে থাকবে এবং লোকজন তো খারাপ বলবে। একটা বউ শ্বশুর বাড়িতে থাকলে তো সবাই এটা নিয়ে একটা কানাগেস্টা করে বা খারাপ কথা বলে। শ্বশুর বাড়িতে থাকাটা আসলে কেউ ভালোভাবে দেখে না। তখন আমি চিন্তা করলাম যে না, আমি ওকে আমার শ্বশুর বাড়িতে রাখবো না। আর শ্বশুর বাড়িতে কেন থাকবে, আমি ওকে নিয়ে আসবো, ও আমার বাড়িতেই থাকবে। মানে আমার বাড়িতে বলতে আমার তো নিজের কোনো বাড়ি নেই, মানে রাজশাহীতে থাকবে। পরে রাজশাহীতে ঘর ভাড়া করে আমি তানহাকে আর আমার মাকে একসাথে রেখে আমি পুনরায় আবারও সৌদি আরবে গেলাম। এবং সৌদি আরবে যাওয়ার পরে আমার মা তো খুবই নরম স্বভাবের একটা মানুষ। মারে কেউ যদি বকাও দেয়, গালিও দেয়, আমার মা এসবের কোনো প্রতিবাদ করবে না। যথেষ্ট পরিমাণের ভালো মনের একজন মহিলা। সৌদি আরবে যাওয়ার পরে অলওয়েজ আমার বউ আমার সাথে ঝগড়া করে। আমার বাড়ি আছে, ঘর আছে, তোমার না হয় বাড়ি নাই, তোমার না হয় ঘর নাই, কিন্তু আমার তো বাড়ি আছে, ঘর আছে। আমরা কেন মাসে মাসে রাজশাহীতে থেকে এত টাকা ঘর ভাড়া দিব? এত টাকা ঘর ভাড়া কেন আমি দিব? আমি এত টাকা ঘর ভাড়া দিব না, আমি এখানে থাকবো না। খুবভাবে আমার বউ আমার উপরে প্রেশার দিতে থাকে, সে রাজশাহীতে থাকবে না, সে রাজশাহী থেকে গ্রামে চলে যাবে। এখন আমি থেকে যতভাবেই বুঝাইলাম না, ও আমার কোনো বুঝ নেবে না, আমার কোনো কথা শুনবেই না, ও গ্রামে চলেই যাবে। সর্বোপরি বাধ্য হয়ে আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু গ্রামে যাবা তাহলে সমস্যা না, আমি তোমাকে গ্রামেই নিয়ে যাব। এরপরে তখন আমি গ্রামের দিকে জায়গা খুঁজতেছি, কোথাও জায়গা পাওয়া যায় কিনা। এখন আমি একটা জায়গা পাইছি মোটামুটি রাজশাহী থেকে বেশ দূরের দিকে। তো ওইখানে আমি চিন্তা করছিলাম যে বাড়ি বানাবো। পরে আমার ওই ভাইটা, যিনি রাজশাহীর মানুষ আমার সাথে থাকে, যার বাসায় আমার মা আগে থাকতো, তিনি আমাকে বলতেছে যে ভাই, তুমি তোমার মা আর তোমার বউকে একটা এরকম অজানা একটা জায়গায় বাড়ি বানায় রাখবা। এখন ওইখানকার লোকজন ভালো না খারাপ সেটাও তো জানা যায় না, তোমার মায়ের উপরে বা তোমার বউর উপরে একটা অ্যাটাক আসতে পারে। তো আমি তখন তানহারে বললাম, তানহা তখন আমাকে বলতেছে আমি মাকে নিয়ে বাড়িতে চলে যাই, আমি বাড়িতে থাকি। আমার কাছে বিষয়টা ভালো লাগতো না যে আমার বউ আমার শ্বশুর বাড়িতে থাকবে। ঘুরে ফিরে এটাই মনে হতো যে আমার বউ কেন আমার শ্বশুর বাড়িতে থাকবে, আমার বউ তো আমার শ্বশুর বাড়িতে থাকতে পারবে না, আমি ওকে থাকতে দিব না। এই জিনিসটা আমার মনে বারবার আসতো। তো এরপরও আমি আসলে সর্বোপরি বা শেষের দিকে আর কিছু বলতাম না, যেহেতু সেরকম করে টানা হেঁচড়া করতেছে, ও চলে যাবে বা গ্রামে থাকবে, আমার মাকে নিয়ে গ্রামের মধ্যে থাকবে। পরে আমি মেনে নিলাম, একটা পর্যায়ে মেনে নিলাম যে ঠিক আছে, ও যেহেতু গ্রামে থাকতে চায় তাহলে থাকুক। পরে দেখা গেল কি যে তানহা আমার মাকে নিয়ে ওর গ্রামের বাড়িতে চলে গেছে। আর এরই মাঝে আমার ভাইয়েরা কিন্তু একটা মুহূর্তের জন্য আমার মায়ের কোনো খবর নিচ্ছে না, যে আমার মা কোথায় আছে, কেমন আছে, আমার মা ভালো আছে কিনা, আমার মা সুস্থ আছে কিনা। আমার মায়ের কোনো খোঁজ খবর কিন্তু তারা টোটালি নিত না, আমার ভাইরা নিত না। পরে আমার মায়ের আমি আর কোনো আমার শ্বশুর বাড়িতে আমার মা থাকতেছে, আমি মাসে মাসে মায়ের অ্যাকাউন্টে টাকা পাঠাই এবং আমার মা ব্যাংক থেকে টাকা উঠে তানহারে টাকা দিত, যে হাত খরচে টাকা দিত, এটা ওইটা ওরকম করে আমার মা তখন পড়ে আছে। এইরকম সময়গুলো কাটতে কাটতে হঠাৎ করে আমার ভাইয়েরা, আমার যে ভাইয়েরা আছে, আমার ভাইয়েরা আমারে প্রেশার দিল। আমার ভাইয়েরা তখন মোটামুটি বয়স হয়ে গেছে, বৃদ্ধর দিকে চলে গেছে। তারা তখন আমারে প্রেশার দিল যে আপনি কেন নাজমুলের সাথে থাকবেন? বুঝলাম নাজমুল আপনার সন্তান, কিন্তু আমরাও তো আপনার সন্তান, আমরা আপনার বাড়িতে যাব, আপনি আমাদের বাড়িতে চলে আসেন, আপনি ওখানে থাকতে পারবেন না। বরিশালে আপনি কেন থাকবেন? বরিশালে তো আমাদের কিছু না, আমরা রাজশাহীর মানুষ, আপনি বরিশালে কেন থাকবেন? আম্মাকে এগুলো ফোনের মাধ্যমে বকাঝকা করা হতো। তা আম্মা আমাকে ফোন দিয়া বলে তোর ভাইরা এরকম এরকম বলে, আমি কি চলে যাব? আমি না, তুমি কেন যাবা, তুমি তো যাইতে পারো না, আমি তোমাকে নিয়ে আসছি, তুমি আমার কাছেই থাকবা, আমি তোমার সন্তান। আমার মা শত হইলে তো তাদেরকে পেটে ধরছে না। তো আমার মা বলে যে ওরা যেহেতু এরকম করে বলতেছে, আমি নাইলে চলে যাই, তুই কি বলিস? আমি না, তোমার যাইতে হবে না, তুমি কখনোই যাবা না, তোমার ওখানে যাওয়ার দরকার নাই, তুমি কেন যাবা? এমন করতে করতে আমার বড় ভাইয়া, একদম বড় যে ভাইটা আছে, উনি একদিন আমার মায়ের কাছে আছে রাজশাহীতে আমার শ্বশুর বাড়িতে। তো উনি যেহেতু আসবে, আমার বউ আমারে বলছে যে বড় ভাইয়া বলছে এরকম এরকম আসবে। আমি তখন আমার বউরে বললাম যে বড় ভাই যেহেতু আসবে বলতেছে, তিনি তো আমার বড় ভাই, আমার বাবা যেহেতু না, আমার বড় ভাইয়ের জায়গায় তিনি আমার সাথে খারাপ করুক ভালো করুক যাই করুক, আমার বড় ভাইয়া তোমাদের বাড়িতে গেলে যাতে কোনোভাবে আমার বড় ভাইয়ার মান সম্মানে যাতে কোনো আঘাত না আসে, কোনোভাবেই যাতে আমার বড় ভাইয়ার মান সম্মানে কোনো আঘাত না আসে, যাতে আমার বড় ভাইয়ের দিকে তাকিয়ে বা আমার বড় ভাইকে কেউ যেন কটূক্তি করে বা খারাপভাবে কোনো কথা বলতে না পারে। তুমি আমার বড় ভাইয়ের দিকে খেয়াল রাখো, উনি যদি আসে খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু যাতে ওনার পরিপূর্ণভাবেই থাকে। আমার বউ আমাকে বললো এটা নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না, বড় ভাই আমাদের বাড়িতে আসলে বড় ভাইয়ার এক বিন্দু পরিমাণের কষ্ট হবে না, আমি ওনাকে সব কিছু ঠিকঠাক করে রাখবো। এরপরে আমার বড় ভাই আমার শ্বশুর বাড়িতে গেল এবং গেলে পরে আমার বউ আমার শ্বশুর শাশুড়ি যারা আছে আমার ভাইকে অনেক আদর করলো, আপ্যায়ন করলো, অনেক ভালোবাসলো এবং একটা পর্যায়ে আমার কল দিল। আমার বড় ভাই কিন্তু আমার সাথে কথা বলে না, দেখেন বহু বছর ধরে। তো ওই দিন আমার বউয়ের নাম্বার থেকে আমার বড় ভাই আমার সাথে কথা বলে, আমার বলে নাজমুল, এই তোর ভাগিনা বা তোর ভাতিজি টাতিজি ওরা সবাই কান্নাকাটি করতেছে, ওই সময় কিন্তু আমার ভাতিজিরে বিয়ে দিয়ে দিছে, ওদেরও বিয়ে দিয়েছে, ওদেরও বাচ্চা কাচ্চা হয়ে গেছে। তো বলতেছে যে তোর আমার আম্মা এখানে পড়ে আছে, সবাই খারাপ বলে, তা আমাদের তো নিজেদের ঘর আছে, বাড়ি আছে, আম্মা কেন এখানে থাকবে, আমার কিছুদিনের জন্য আমাকে নিয়ে যায় বাড়িতে।
আমি বললাম যে না, আম্মাকে নিয়ে যাইতে হবে না, আম্মাকে কেন নিয়ে যাবা, আমি এখানেই থাকুক না। আমার ভাইয়া বলে না, খুবভাবে আমাকে অনুরোধ করে। তো যখন খুবভাবে অনুরোধ করে তখন আমার কাছে মনে হলো যে আমি তো এই মহিলার সন্তান না, ওনার পেট থেকে কিন্তু আমি দুনিয়াতে আসি নাই। তা আমার ভাইয়েরা যেহেতু ওনার সন্তান, তাহলে আমার ভাইয়েরা বলতেছে আমি তাদের উপরে কথা বলাটা আমার কাছে তখন কেমন জানি একটু খারাপ মনে হলো, আমার নিজের কাছে খারাপ লাগলো। দেন আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, যদি মা যেতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই, তোমরা নিয়ে যেতে পারো। তখন আমার আম্মাকে বুঝাইলো যে আম্মা চলেন। পরে আম্মা গেল আমার ভাইয়ের বাড়িতে, মানে আমার ভাইয়ের বাড়িতে যাইতো। তো এরপরে আমি আমার মায়ের অ্যাকাউন্টেই টাকা দিতাম। তখনও আমার বউ তখন এই বিষয়টা, মানে আমার মা গেছে 15-16 দিনের মতো হয়ে গেছে, আমার বউ তখন আমাকে বলতেছে তুমি কিন্তু এবার আর টাকা আমার অ্যাকাউন্টে পাঠাবা না, তানহা বলতেছে। আমি তখন বললাম কেন, আমি আমার আম্মার অ্যাকাউন্টে টাকা পাঠাবো না কেন, আমার আম্মার অ্যাকাউন্টে টাকা পাঠালে সমস্যা কি? আমাকে বলে না, তোমার আম্মার অ্যাকাউন্টে টাকা পাঠাইও না, কারণ তোমার আম্মা যখন তোমার ভাইয়ের বাড়িতে চলে গেছে, আর তোমার ভাই তোমার ভাবি আম্মা তো বয়স হয়েছে, বয়স্ক মানুষ, আর তারা হয়তো তোমার আম্মুকে ভুলভাল বুঝে পাম টাম দিয়া তোমার আম্মার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নেবে। তো তোমার আম্মার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নেবে, তুমি তোমার আম্মার অ্যাকাউন্টে টাকা পাঠাইও না, তুমি টাকা আমার অ্যাকাউন্টে পাঠাও, আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো। তো আসলে সত্যিকার অর্থে ভাই কেউ মাইন্ড করবে না, সমস্ত ডিস্ট্রিক্টের মানুষে ভালো, আমি সব ডিস্ট্রিক্টের মানুষ ভালো খারাপ মিলিয়ে কিন্তু প্রতিটা ডিস্ট্রিক্ট, কিন্তু বরিশালের মানুষদেরকে আমি একটু ভয়ানকভাবে দেখতাম আর কি। এবং তানহা শুধুমাত্র সুন্দর ওর রূপ যৌবন দেখে আমি পাগল হয়েছি, কিন্তু মূলত আমি দেখতাম যে ওর ভিতরে একটু অন্যরকম কিছু, মানে অহংকার বা হিংসা এরকম কোনো কিছু কাজ করে, এই জন্য আমি ওকে খুব ভয় পাইতাম। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমার রাজশাহী যারা আছে আমরা কিন্তু অনেক ভালো, রাজশাহীর মধ্যে কিন্তু খারাপ মানুষ খুব কমই আছে, বরিশালেরও অনেক মানুষই ভালো, কিন্তু ভালো খারাপ মিলে আছে। আচ্ছা যাই হোক, পরে দেখা গেল কি যে এইভাবে আমার বউর উপরে কন্টিনিউয়াসলি, মানে প্রতি মুহূর্তে আমার বউ আমাকে ঝগড়া করতে থাকে যে মা ওখানে পড়ে আছে, মায়ের অ্যাকাউন্টে টাকা পাঠাও, এবং সেখান থেকে যদি টাকাগুলো তোমার ভাইয়েরা উঠাই ফেলে, তোমার মানে ওরা উঠাই ফেলে, তাহলে কি করবা, তুমি তো বিপদে পড়বা, আমার তো একটা ভবিষ্যৎ আছে। তুমি মাকে যত দ্রুত সম্ভব হয় এখানে নিয়ে আসো, না হয় তুমি মায়ের অ্যাকাউন্টে টাকা পাঠানো বন্ধ করো। তা আমার কথা হচ্ছে যে যত যাই হোক আমি আমার বউর অ্যাকাউন্টে তো টাকা পাঠাবো না। আমি তখন বাইরে ফোন দিলাম, বাইরে ফোন দিয়ে বললাম যে ভাইয়া একটা কাজ করেন, আমার এই বাড়িতে পাঠাই দেন, মানে আমার বউ একা থাকে ওইখানে। আমার ভাই বলতেছে কেন তোর বউ একা থাকে কেন, তার শ্বশুর আছে, তোর শ্বশুর আছে, শাশুড়ি আছে, সবার সাথেই তো তোর বউ থাকে, একা থাকে কেন, তোর বউ তো একা থাকে না। আমি বললাম যে না, মারে পাঠিয়ে দেন। পরে মারে আমি বুঝিয়ে বললাম যে মা তানহা তো তোমার জন্য মন খারাপ করতেছে, তুমি চলে যাও। এইভাবে বোঝানোর পরে না, আম্মা যেতে চায় কিন্তু আমার ভাইরা দেয় না, আম্মা যেতে চায় আমার ভাইরা দেয় না, খুবভাবে হচ্ছে ভাইরা আমার মায়ের ওখানে আটকায় রাখছে। যাই হোক 3 মাস পর্যন্ত আম্মা ওইখানে থাকে, এবং 3 মাস পরে আমার মা তখন আসার জন্য খুব পাগল হয়ে যায় যে আমার বউয়ের কাছে চলে যাবে, এখানে থাকবে না। এনে 3 মাস পরে তখন আমি গাড়ি পাঠাই, আমার মা তখন ওই গাড়ি দিয়ে রাজশাহী থেকে আবারও বরিশালে চলে আসে। তা আমার বউ বরিশালে আসার পরে আমার বউর সাথে তখন আমার মায়ের বন্ডিংটা আগের মতো হচ্ছিল না, মানে একটু একটু অন্যরকম অবস্থা। এর মাঝে আবার আমার ভাইরা প্রতিনিয়ত আসতেছে, আমার ভাতিজারা আসতেছে, আমার ভাতিজিরা আসতেছে আমার মাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আম্মা বলতেছে যে আম্মা যাবে না, আম্মা ওইখানে যাবে না, কারণ আম্মা ওইখানে গেলে আমি একা হয়ে যাব। আমার দিকে তাকে আমার আম্মা কিন্তু আর যাচ্ছে না। এরকম করে প্রায় অনেকগুলো মাস কেটে যায়, প্রায় আপনার 5 থেকে 6 মাসের মতো কাটে। এবং 5-6 মাস পরে একদিন হঠাৎ করে আমি কাজ করতেছি, দিনের হয়তো আপনার 2টা-2:30টার মতো বাজে। এই সময়ের ভিতরে হঠাৎ করে আমার বউ আমার কল দিয়ে বলতেছে যে নাজমুল, তোমার আম্মার সাথে কি তোমার কোনো যোগাযোগ হয়েছে? আম্মা কিন্তু মোবাইল ব্যবহার করতো ওই সময় পর্যন্ত, বাটনাল একটা ফোন ব্যবহার করতো। আমি বললাম না তো, আমার আম্মার সাথে যোগাযোগ নেই, কেন কী হয়েছে? বলে তোমার আম্মাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে আমি তখন বললাম এটা তুমি কী ধরনের কথা বলো, আম্মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আম্মা কি ছোটো মানুষ নাকি, হারাই যাবে? পরে বলে না, দুপুরে আমাদের সাথে খাবার খায়নি, মানে ও বলতেছে আমার আম্মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এর 2 দিন আগেই কিন্তু আমার বড় ভাই বরিশালে এসে গেছে, মানে আমার বড় ভাই এবং আমার ছোট ভাই তারা বরিশালে এসে গেছে, তারা আম্মাকে নিয়ে যাওয়ার জন্য খুব হামকি দুমকি করছে, অনেক ঝামেলা করছে। তো এখনও আমাকে বলতেছে নাকি তোমার বড় ভাইয়েরা কোথাও আম্মারে পাইছে, ওখান থেকে আম্মারে কিডন্যাপ করে নিয়ে গেছে। আম্মারে পাওয়া যায় না, এটা শোনার পরে ভাই মানে আমি আর দুনিয়াতে নাই মনে হয়, আমি তখন পাগলের মতো হয়ে গেছি যে কী বল আম্মাকে পাওয়া যায় না। তো এরপরে আমি আমার বড় ভাইয়ের, মানে আমার বড় ভাতিজার নাম্বার ছিল আমার কাছে, ও দেশে থাকতো, পড়াশোনা করতো, রাজশাহীতে পড়তো। ওরে ফোন দিলাম, ফোন দিয়া ওরে বললাম যে তোর দাদি কি বাড়িতে গেছে? ও বলে যে না কাকা, দাদি তো বাড়িতে আসে নাই। পরে বড় ভাইরে ফোন দিলাম, ছোটো ভাইরে, মেজো ভাইরে ফোন দিলাম, ছোটো ভাইরে ফোন দিলাম, সবাইরে ফোন দিতে আসি যে আমার মা কোথায়? ও বলে মা তো তোর শ্বশুর বাড়িতে। তাই আমি বললাম মা শ্বশুর বাড়িতে, মানে এর মাঝে কিন্তু আমার বড় ভাইয়ের আমার খুব ধমকাইতো যে তুই আমাদের মায়ের দখল করলি কেন, তুই আমাদের মায়ের নিয়ে গেলে কেন, মা তো শুধু পার্সোনালি তোর না, মা তো আমাদেরও মা, আমাদের মা কেন তোর শ্বশুর বাড়িতে গিয়া থাকবে? এটা নিয়ে কিন্তু বড় ভাইয়ের আমার সাথে খুব দুর্ব্যবহার করতো, অনেক খারাপ ব্যবহার করতো। আর আমার বউ তখন আমাকে বলতেছে যে মনে হয় কি জানো, তোমার ভাইয়েরা মনে হয় মাকে কিডন্যাপ করে নিয়ে গেছে।
ওরা তো 2 দিন আগে আসছিল, আসার পরে ওরা তো আর বাড়িতে যায় নাই। 2 দিন আগে আসছে, আইসা ওরা বাড়িতে যায় নাই, এবং বাড়িতে না গিয়া ওরা সম্ভবত এই বরিশালের এখানেই কোথাও লুকায় ছিল, ফাঁদ পেতে ছিল, এবং কোনো না কোনোভাবে হয়তো তোমার মায়ের পাইসা রাস্তাঘাটে কোথাও হাঁটতে গেছে, ওইখান থেকে মনে হয় তোমার মায়ের কিডন্যাপ করে নিয়ে গেছে। আমার বউ বলতেছে এই কথা। আর আমার আমার শ্বশুর মানে আমার ভাই আর আমার ভাইয়ের বউয়েরা বা আমার ভাইস্তারা ওরা বলতেছে যে আপনারা বারবার বলছিলাম যে বরিশালের মানুষ ভালো না, বরিশালে আমার মায়েরা রাখেন না, বরিশালে দাদিরা রাখেন না, বরিশালে ওখানে রাখলে উনি হারাই যাবে বা ওনাকে তারা মেরে ফেলবে। এই সম্ভবত এরকম কিছু একটা করে ফেলছে, সম্ভবত ইয়েতে নিয়ে আসছে, মানে ওনারা মেরে ফেলছে। তো আমার ভাইরা কিন্তু জানতো যে আমি আমার মায়ের অ্যাকাউন্টে টাকা পাঠাইতাম এবং আমার মা টাকা উঠে আমার বউকে দিত, এটা কিন্তু আমার ভাইরা জানতো। এখন আমার ভাই আর ভাইয়ের বউরা মিলে বলতেছে যে তাহলে হয়তো তোমার মায়ের অ্যাকাউন্টে তুমি টাকা পাঠাইতা এবং সেই টাকা পাঠানোর জন্যই সম্ভবত তোমার বউ এটা নিতে পারে না, কারণ তোমার বউ তো বারবার বলতো যে অ্যাকাউন্ট আমার নামে খোলো, অ্যাকাউন্ট কেন মায়ের নামে থাকবে, তো তুই তো এটা না শুনে মায়ের অ্যাকাউন্টে টাকা পাঠাইতি। এই হিংসা করে মনে হয় মারা ওরা মেরে ফেলছে, এরকমটা বলতেছে। আমার বউ দিতেছে আমার ভাইয়ের দোষ, আমার ভাই দিতেছে আমার বউয়ের দোষ। এই অবস্থার ভিতরে পড়ে রইলাম। 15 দিন মাকে মানে মাইকিং করা হলো, বিভিন্ন জায়গায় খবর পাঠানো হলো যে মা কোথায় হারায় গেল বা কোথায় গেল, বিভিন্ন জায়গায় মাইকিং টেকিং করা হলো, কিন্তু কোনোভাবে মায়ের কোনো সন্ধান পাওয়া গেল না। আসলে যে মা কোথায় গেল বা কোথায় হারিয়ে গেল এর কোনো রকমের সন্ধান কেউ দিতে পারে না। 15 দিন পরে আমি নিতে পারতেছিলাম না, মানে মায়ের জন্য এত কষ্ট আর এত খারাপ লাগতেছিল। আমি একটা পর্যায়ে তখন বাড়িতে রওনা দিলাম যে না, আমি বাড়িতে যাব, যা আছে তাই হবে, আমার কপালে যেটা আছে সেটাই হবে, আমি বাড়িতে যাব। পরে আমি বাড়িতে যাওয়ার জন্য রওনা দিচ্ছি, মানে আমি দেশে আসছি। দেশে আসার পর আমি সরাসরি আসছি বরিশাল আমার শ্বশুর বাড়িতে। আসার পরে আমি নিজে মাইকিং করতে শুরু করছি, বরিশালের বিভিন্ন জায়গার ভিতরে মাইকিং করতে শুরু করছি। আমার ছবি দিয়া আমার লিফলেট আমি বিভিন্ন জায়গায় দেওয়ালে দেওয়ালে টাঙাই দিয়েছি, মহিলাকে পাওয়া যায় কিনা, এবং এরকমও বলছি যে কেউ যদি পেয়ে থাকেন 1 লক্ষ টাকা থেকে পুরস্কার দেওয়া হবে, 1 লক্ষ টাকা দিয়ে পুরস্কার দিব যদি কেউ আমার মাকে কোথাও পেয়ে থাকেন। কিন্তু প্রায় মাসখানিকের মতো কেটে গেল, কোনোভাবে আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এদিক দিয়ে আমার ভাইরা তখন আমাকে মামলা দেওয়ার জন্য হুমকি ধুমকি দিচ্ছে যে তোর কারণে আমরা মাকে হারাইছি, তোর শ্বশুরবাড়িতে থাকার কারণে মা হারাই গেছে, তো নামে মামলা করব। মানে আমার ভাইরা আমার নামে মামলা করার জন্য পেতে আছে, আমার নামে মামলা করবে। আর এদিক দিয়ে আমার বউ এবং আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার মারে হুন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে, কোথাও মায়ের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি আমার ওয়াইফের সাথে তখন প্রায় মাস 1.5 মতো থাকি। এরই মাঝে দেখা গেল যে আমি খবর পাইলাম আমার ভাইরা আমার নামে মামলা করে দিবে। আমার বউ আর আমার শ্বশুর শাশুড়ি বলতেছে একটা কাজ করো নাজমুল, তুমি তাড়াতাড়ি চলে যাও, কারণ তুমি যদি এখানে থাকো তাহলে তোমার ভাইরা তোমার নামে মামলা করবে, মামলা করলে তুমি আর বিদেশে যেতে পারবে না। তো আমার বিদেশের চান্স অনেক ভালো ছিল, আমি বিদেশে অনেক টাকা ইনকাম করতাম, মানে অনেক বেশি টাকা ইনকাম করতাম। তো আমার কাছে মনে হইলো যদি সত্যি এরকম কিছু একটা আমার ভাইয়েরা করে দেয় তাহলে তো আমার বিদেশে যেতে পারবো না, আমার বিদেশ যাওয়া বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি তখন করলাম কি, আমি বললাম যে না ঠিক আছে, তাহলে আমি বিদেশে চলে যাই, মাকে যেহেতু পাওয়াই যাচ্ছে না, আমি তখন বিদেশে চলে গেলাম। আসলেই ঠিক বিদেশে চলে যাওয়ার 2 থেকে 3 দিন পরে আমার নামে আমার ভাইয়েরা মামলা করে, আমার বাড়িতে পুলিশ আছে আমাকে খোঁজার জন্য, মানে আমার শ্বশুর বাড়িতে পুলিশ আছে আমাকে খোঁজার জন্য। ভাইয়েরা ঠিকই মামলা ঠুকে দেয় যে আমি আমার মাকে মেরে ফেলছি বা মাকে আমি এরকমভাবে ঘুম করে ফেলছি, এরকমভাবে। পরে আমি আসার পরে আমি তখন আমার বউয়ের সাথে কান্নাকাটি করি, অলওয়েজ আমি তানহারে ফোন দিয়ে কান্নাকাটি করি যে মাকে আমি তো অনেক ভালোবাসতাম, মা ছিল আমার পৃথিবী, মাকে ছাড়া আমি বাঁচবো না, কেন আমার জীবনে এরকমটা হয়ে গেল। এরকম করতে করতে মায়ের সন্ধান আর পেলাম না। পরে আমি আমার বউয়ের অ্যাকাউন্টে, পরে আমার বউয়ের নামে অ্যাকাউন্ট খুলি, কারণ ওই সময় তো আমার আর কোনো গার্ডিয়ান নাই যে আমি টাকা পয়সা দিলেও কার কাছে দিব, আমার বউয়ের হাত খরচের জন্য তো টাকা দরকার। তো আমি তখন আমার বউয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাইতাম। এরকম করতে করতে আমার বউ তখন প্রেগনেন্ট হয়, মানে ওর পেটে বাবু আসে। তো আমার বউয়ের পেটে যখন বাবু আসে তখন আমি অত্যাধিক খুশি হই, বউকে আমি না আগে যতটা বিশ্বাস করতাম এখন আমি আরও বেশি বিশ্বাস করতে শুরু করি। আর আমার রাশের যে ভাইটা আছে উনি আমাকে বুঝিয়ে বলে যে আসলে নাজমুল, মানে বরিশালের সব মানুষ খারাপ না, আর তুমি যে বিয়ে করছো তানহা কিন্তু অত্যাধিক ভালো মেয়ে, ওর মতো মেয়ে তুমি সারা দুনিয়াতেও খুঁজে পাবা না, ও যথেষ্ট পরিমাণে নম্র ভদ্র এবং খুবই ভালো একটা মেয়ে। তো আমার কাছে তখন মনে হলো যে আসলে আমার বউটা মনে হয় অনেক ভালো, মানে আমার দৃষ্টিতে মনে হলো যেন অনেক ভালো। এবার ফুললি তার উপরে বিশ্বাস করে আমি তার অ্যাকাউন্টে টাকা পাঠাইতে থাকি। তখন পর্যন্ত কিন্তু আমি বিশ্বাস করি যে আমার ভাইয়ের আমার মারে গুম করে নিয়ে গেছে। আমি গ্রামে যাওয়ার পরে আমি জানতে পারি যে আমার মা যেদিন মানে হাওয়া হয়ে যায় বা যেদিন আমার মা গুম হয়ে যায় তার 2 দিন আগে আমার 2 ভাই আমার শ্বশুরবাড়ি এলাকায় ঘোরাফেরা করছে, আম্মাকে নিয়ে যাওয়ার জন্য খুব টানা হেঁচড়া করছে, আম্মাকে নিয়ে যাবে এরকমভাবে তারা চেষ্টা করছে, তারা নিতে পারে নাই এবং আম্মা যায় নাই। এরপরে তারা সম্ভবত আমার আম্মাকে এখান থেকে গুম করে নিয়ে গেছে। আমি যে আমার বাড়িতে বিভিন্ন লোকের সাথে কথা বলি যে আসলে আমার আম্মাকে আমার বাড়িতে পাওয়া যায় কিনা বা আমার বাড়িতে আমার আম্মা আছে কিনা, এই জিনিসগুলো তোমরা একটু খোঁজ খবর নিয়ে দেখো বা আমার আম্মাকে পাওয়া যায় কিনা, কিন্তু কোনোভাবেই কেউ ওরভাবে হচ্ছে আমার আম্মার কোনো সন্তান দিতে পারে না, মানে ওখানে লোকেরাও দিতে পারে না।
মানে কোথায় চলে গেল, কোন জায়গায় চলে গেল যে এর কোনো রকমের সন্ধান কেউই দিতে পারে না। মানে কেউই বলতে পারে যে আমার আম্মা আসলে কোথায় হারাই গেছে। আমি এখানে বসে বসে কান্নাকাটি করি যে আল্লাহ, আমার মাকে যদি আমি একটা বার পাই, আমি গরু চাবাই দিয়ে মানুষকে খাওয়াবো, বা দুজন মানে মানুষকে আমি হজ করাবো, গরিব মানুষকে, এরকম অনেক ধরনের নিয়ত করতে থাকি যে আমার মাকে পাওয়া যায় কিনা। এমন করতে করতে একটা সময় আমার একটা পুত্র সন্তান হয়, আমার বউর ঘরে, মানে তানহান করে একটা পুত্র সন্তান হয়। আর আমার ছেলেটা দেখতে অনেক সুন্দর হয়, অনেক কিউট হয় মাশাল্লাহ। আমি ভিডিও কল আমার সন্তানকে দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় যে আমার একটা পুত্র সন্তান হয়েছে। এবং আমি আমার সন্তানকে দেখার জন্য দেশে যাওয়ার প্ল্যানিং করেছি, আমি দেশে যাব। আমার ভাইরা মামলা উঠায় না, ওই মামলা তারা ধরে রাখছে। আমি দেশে যাওয়া মাত্রই হয়তো এয়ারপোর্ট থেকেই পুলিশ আমাকে অ্যাটাক করে ফেলবে, ওই রকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে আছি। যার ফলশ্রুতিতে, যার ভয়ে আমি প্রায় 2 বছর আমি টোটালি বাংলাদেশে যাই নাই। 2 বছর পরে মামলাটা একটু ডিলে করা হয়েছে, মানে মামলাটা মোটামুটি একটু শীতল হয়েছে, ঠান্ডা হয়েছে। এবং ঠান্ডা হওয়ার পরে আমি তখন বাড়িতে গেছি 2 বছর পরে। অ্যান্ড বাড়িতে যাওয়ার পরে মানে আমার যেই সন্তান আছে, আমার ছেলেটা আমাকে অনেক আদর করতো, মানে অনেক ভালোবাসতো। আমাকে ছাড়া কোনো কিছুই বুঝতো না, অলওয়েজ যে আমার কোলে আসতো, মানে আমার প্রতি তার অনেক আগ্রহ ছিল। তো এরকম করতে করতে একদিন হলো কি, মানে যেহেতু আমি শ্বশুর বাড়িতে থাকি, এটা আমার শ্বশুরবাড়ির এলাকা। আমি যখন বাড়িতে গেছিলাম তখন শীতকালের সময় আমি আমার বাচ্চারা নিয়ে পুকুর পাড়ে দাঁড়াই আছি। ছোট বাবু তো 2-3 বছরের মতো হয়েছে, তা পুকুর পাড়ে দাঁড়াই আছি যাতে ওর গায়ে একটু রোদ লাগে। এমন সময় আদর করতেছে, আমাকে জড়া দিচ্ছে, আমি আদর করতেছি। আমাদের ওই শ্বশুরবাড়ির এক মহিলা, মানে উনি একটা বয়স্ক মহিলা, উনি হচ্ছে আপনার পুকুর ঘাটে কাপড় চোপড় পরিষ্কার করতে, মানে ধুইতে আছে। দেন আমারে বলে, কিরে কার বাচ্চা কোলে নিয়ে আছিস, এরকম করে আমাকে বলে। তা উনি আবার আমার সাথে মোটামুটি একটু ফ্রি ছিল, ওই মহিলাটাই একটু বেশি বেশি কথা বলতো। পরে আমারে বলে, আমার কলিজার টুকরা নাহিদ, মানে ওর বাচ্চার নাম রাখছিলাম নাহিদ। বলে, তোর কলিজার টুকরা হয় কি করে, এটা কি তোর বাচ্চা নাকি? আমি তখন বললাম, কি বলেন আপনি, এটা আমার বাচ্চা না। বলে, খবর নিয়ে দেখ, এটা রোবেলের বাচ্চা। এটা বলার পরে ভাই আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়ে। আরে বলে কি, রোবেলের বাচ্চা? তো রোবেল হচ্ছে আমার বউয়ের চাচাতো ভাই। ওরা আবার মোবাইলের দোকান আছে, ও এলাকাতে ব্যবসা বাণিজ্য করে। আপনার স্পিকার আছে, বিভিন্ন ধরনের ডেকোরেটর আছে, মানে বিয়ের ইভেন্টের অনুষ্ঠানগুলো করে, বিয়ের অনুষ্ঠানগুলো করে। অনেক টাকা পয়সা আছে, মোটামুটি দেশে ভালো অবস্থার মধ্যে আছে। তা আমার মানে ওই মহিলাটা যখন আমাকে বলে যে খবর নিয়ে দেখ, এটা রোবেলের বাচ্চা, তখনই না ভাই আমার মনে কেমন যেন একটু ডাউট লেগে যায়। ডাউট লেগেছে এই কারণে, আমার বাচ্চাটার ঠিক কপালের এই জায়গাটার মধ্যে একটা মাস আছে, মানে কালো একটা মাস আছে। এবং সেম সেই মানে একই মাস রোবেলের মুখেও আছে। আমি যে রোবেলের কথা বলতেছিলাম, ওর মুখেও সেম একটা মাস আছে, বা তিলের মতো একটু বড় আছে, সেম জায়গার ভিতরে। অ্যান্ড এই জিনিসটা দেখার পরে আমার মনে একটু ডাউট লেগে যায়, মানে সন্দেহ লাগে যে আসলেই বাচ্চা কি আমার নাকি রোবেলের। তো আবার আমি কিন্তু আমার বউকে অনেক ভয় পাইতাম, মানে সরাসরি আমার বউকে কোনো কথা জিজ্ঞেস করতে পারতাম না, বা কোনো কিছু বলতে পারতাম না। কিছু বললেও হঠাৎ করে খেপে যাইতো, রেগে যাইতো। এই জন্য ওরে আমি কোনো কিছু বলতাম না। তো এমন করে 2-3 দিন কাটার পরে আমি একদিন বলতেছি যে তানহা, কিছু মনে করো না, নাহিদের একটা জিনিস দেখে আমার অনেক ডাউট লাগতেছে, অনেক সন্দেহ হইতেছে। নাহিদের এই জিনিসটা এই জায়গায় কেন, মানে খুব হাসতে হাসতে বলতেছি। আমার বউ তখন বলে, কেন, কি হয়েছে, কি? আর যে নাহিদের কপালের এই মাছটা এই জায়গাটার মধ্যে কেন, সেম জায়গায় কেন, এটা আমার মুখে নাই। তো বলে, আশ্চর্য, আল্লাহ ওর মুখে মাছ দিছে, তাই এটা ওই জায়গার মধ্যে আছে, তার সমস্যাটা কি? আমি বললাম, না, এই সেম জায়গার ভিতরে একটা জিনিস তো দেখলাম ইয়েরও আছে, মানে তোমার চাচা তোমার রোবেলেরও আছে। এটা বলে তো তখন তেলে বেগুনে রেগে ওঠে, এই তার মানে তুমি কি বুঝাতে চাচ্ছ, তুমি কি বলতে চাচ্ছ? না না, আমি ওরকম কিছু বলতে চাচ্ছি না, বা ওরকম কিছু আমার না, আমি জাস্ট এমনি তোমাকে জানাইলাম বা তোমারে বললাম যে এরকম কিছু কিনা। আমাকে বলতেছে, খবরদার, তোমার এত বড় সাহস, মানে এই সামান্য এই বিষয়টার ইস্যু করে খুব মারাত্মক একটা ঘটনা ঘটে গেল। আমার বউ তখন করলো কি, এই বিষয়টা আমার শ্বশুর শাশুড়িকে জানাইলো। এবং শ্বশুর শাশুড়িকে জানানোর পরে আমার শ্বশুর শাশুড়ি আমার উপরে ক্ষিপ্ত হয়ে গেল যে, জামাই তুমি বিদেশে থাকো, তোমার আমরা অনেক আদর স্নেহ করে, আমাদের সন্তান নাই, তুমি আমাদের সন্তানের মতো, তুমি এটা মানে আমাদের নিজের সন্তানের মতো, তুমি এটা আমাদেরকে কি বললা, এইটা তুমি আমাদেরকে কি বললা, তুমি এটা কি শোনাইলা? আমি বলি যে, আম্মা না, এটা আমি দুষ্টামি করছি। এবার আস্তে আস্তে আমার শ্বশুর শাশুড়িকে ঠান্ডা করে আমি যখন দোকানপাটের দিকে যাই, যেহেতু আমি বিদেশ থেকে আসছি, দোকানপাটে যাব, এখন দোকানপাটের দিকে হাঁটতে গেলেও ভাই আমার অনেকেই বলে যে আমার বউর সাথে নাকি মানে আমার ওর আমার চাচাতো শালা রোবেলের অবৈধ সম্পর্ক ছিল। আমার বউরে নিয়ে নাকি ও সিনেমা দেখতে যেত, এটা করতে যেত, ওইটা করতে যেত, বিভিন্নভাবে হচ্ছে এই ধরনের কথাবার্তাগুলো বলতেছে। তো সত্যিকার কথা বলতে কি, আমি কিন্তু কোনোদিন এই ধরনের খারাপই দেখি নাই, মানে কখনোই দেখি না যে আমার বউ ওর সাথে কথা বলতে, বা ওরে নিয়ে কোথাও যাইতে, বা ওর সাথে আমার বউ হাত ধরে হাঁটতে, এরকম কোনো মানে সিন বা সিনারি কিন্তু আমার চোখের সামনে পড়ে নাই। কিন্তু গ্রামের লোকজন এরকম হাইটা এটা বলতেছে। তখনও কিন্তু আমি আমার মায়ের অনেক সন্তান করি, অনেক খোঁজ করি যে আমার মাকে কোথাও খুঁজে পাওয়া যায় কিনা, মা কোথাও আছে কিনা, কিন্তু মায়ের কোনো সন্তান আমি সেই মুহূর্ত পর্যন্ত পাই নাই। এবং বরিশালে মানে রাজশাহীতে আমার যে ভাইরা থাকতো, আমার ভাইদের কাছে আমি ওইখানেও অনেক লোকজনের মাধ্যমে খবর নিতাম, প্রতিদিনের খবর নিতাম
যে আমার ভাইরা ওইখানে আমার অনেকেই মানে অনেকে আমার মানে রাজশাহীর আমার অনেকেই বুঝে বলে যে সম্ভবত আমার ভাইরা আমার মায়ের কিডন্যাপ করে নিয়ে রাজশাহী শহরের দিকে রাখছে বা রাজশাহী শহরে মনে হয় লুকিয়ে রাখছে। আমি রাজশাহী শহরে অনেক খবর পাঠাই, অনেক জায়গায় খোঁজাখুঁজি করি যে মাকে আসলেই পাওয়া যায় কিনা। এর কোথাও আসলে মায়ের ওরকম কোনো সন্তান বা ঠিকানা পাই নাই। না পাওয়ার পরে দেখা গেল যে এভাবেই তখন আমার সময়গুলো কাটতেছে। অ্যান্ড এরকম করে একদিন বাজারে যাওয়ার পরে যখন লোকেরা এরকম করে বলে এই না আমার সন্তানের ঠান্ডা লাগছে, মানে বুকের মধ্যে ঠান্ডা লেগে গেছে, তো গড় করতেছে, বুকের মধ্যে ঠান্ডা লাগছে, যেহেতু ঠান্ডার সময় ছিল। আমার বউ একদিন বলতেছে যে ওরা ডাক্তারের কাছে নিয়ে যাও না, ডাক্তার দেখে আনো। তো আমার বউ আবার ঘর থেকে খুব বেশি একটা বের হয় না আমি গ্রামে আসার পরে বা আমি ছুটিতে আসার পরে। অ্যান্ড আমি তখন আমার বাচ্চাটা নিয়ে হসপিটালে গেলাম। হসপিটালে যাওয়ার পরে ভাই আমার হঠাৎ কেন জানি মনে হলো যে এই যে বাচ্চাটাকে আমি হসপিটালে নিয়ে আসলাম, আদৌ এটা আমার বাচ্চা কিনা আমি একটু চেক করি। মানে নিজের ভিতরে এটা মনে হলো আর কি। কেমন ওই যে মানুষে বলে না যে মানুষে বলতে বলতে একটা সন্দেহ নিজের মাঝে ঢুকে যাওয়া, ওই সন্দেহের বশবর্তী হয়ে আমি তখন আমার এই বাচ্চাটা ডিএনএ টেস্ট করাই। এটা আমার বউরে আমি বুঝতে দেই না, বাচ্চা ডিএনএ করাই এবং আমি আমার ডিএনএ করাই। ডিএনএ রিপোর্ট যখন আমি হাতে পাই, হাতে পাওয়ার পর আমি অবাক হয়ে যাই এটা দেখে, ও আল্লাহ আমার বাচ্চার ডিএনএ আমার সাথে ম্যাচ করে না, মানে এটা আমার সন্তান আমার সাথে ডিএনএ মিলে না। যেটা গ্রামের 10 জনের বলতো, আমি গ্রামের 10 জনের কথা না হয়ে বিশ্বাস করলাম না, যেহেতু আমি শ্বশুরবাড়িতে থাকি 10 জনে 10 কথা বলবে একটা ঝামেলা করবেই। কিন্তু যেটা আমি নিজের চোখে দেখলাম বা ডিএনএ যখন আমার সন্তানের সাথে ম্যাচ করলো না, আমি তখন ভাই পাগল হয়ে গেলাম। তার মানে কি, তাহলে কি এই সন্তান আমার সন্তান না? মানে এর মাঝে কিন্তু আমার ছুটিও প্রায় শেষের দিকে, আমার ছুটিও প্রায় শেষ, আমাকে চলে যেতে হবে। তো ভাই এরকম যদি কোনো একটা প্রবাসী না ছাড়া এই দুঃখটা না কেউ বুঝবে না, যে এইভাবে এই আঘাত বুকে নিয়ে বিদেশের মাটিতে যাওয়া, এত কষ্ট পেয়ে বিদেশে চলে যাওয়া, এটা আসলে খুবই হার্ড আমার জন্য, আসলে মেনে নেওয়া খুব বেশি হার্ড। আমি কান্নাকাটি করতেছি যে না এটা হতে পারে না, এটা আমি কি দেখলাম, এটা কেন হলো, এমন তো হওয়ার কথা ছিল না। প্রচণ্ড রকমের কান্নাকাটি করে আল্লাহর কাছে বলি যে আল্লাহ এটা কেন হলো। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার তখন বিদেশে আমি চলে যেলাম, মানে বাধ্য হলাম আর কি চলে যেতে। এখন আমি যে বাচ্চা ডিএনএ টেস্ট করছে বা বাচ্চা আমার বাচ্চা কিনা ওগুলো চেক করছে, আমি কিন্তু আমার বউরে কোনো কিছুই বলি নাই, আমার বউকেও বলি না, আমার শ্বশুর শাশুড়িকেও বলি না, একটা মানুষকে আমি জানাই নাই। আমি যেহেতু কোনো ঝামেলা চাই না। এবার বিদেশে গেছি, বিদেশে যাওয়ার পরে এর মাঝে আমি কিন্তু অনেক বছর আমার বউর অ্যাকাউন্টে টাকা দিতাম, আমার বউর অ্যাকাউন্টে অনেক টাকা পয়সা থাকতো। আর ওই সময়টাতে হঠাৎ করে আমি একটা মানে যে কোনোভাবে আমি এক ডাকে প্রায় 30 থেকে 40 লাখ টাকার মতো ইনকামের একটা সুযোগ পাইছি। ওটা 1 মাসে আমি ইনকাম করছি। যেহেতু এটা আমি বিস্তারিত বলতে চাই না, তবে আমার জন্য এটা একটা লাকি পয়েন্ট ছিল, একটা লটারির মতো, অনেকগুলো টাকা পাইছি। এবং ওই টাকাটা পাওয়ার পরে আমার বউ কিন্তু জানতে পারছে। এটা কিন্তু আমি দেশে আসার আগে, আমার মা হারিয়ে যাওয়ার পরে আমি কিন্তু ওই টাকাটা আমার বউর অ্যাকাউন্টে পাঠাই। এবার বিদেশ যাওয়ার পর আমি যেটা পাই তারা করতেছি যে কোনোভাবেই হোক আমার বউয়ের কাছ থেকে টাকাগুলো আমাকে উদ্ধার করে নিতে হবে। আর মায়ের তো কোনো সন্ধান আমি এ পর্যন্ত পেলাম না। আমি মনে করি এখনও সম্ভবত আমার ভাইয়েরা আমার মায়ের রাজশাহী শহরে কোথাও লুকিয়ে রাখছে, আমার কাছে আসতে দেয় না। আমি তখন এটাই মনে করতেছি, আমার মনে কিন্তু তখনও খারাপ কোনো কিছু নাই। দেন আমি যখন ইয়েতে ছিলাম আপনার বিদেশে যাই, পরে আমি আমার বউরে বুঝাইতেছি যে একটা কাজ করব, আমি বিদেশে একটা ব্যবসা পাইছি, অনেক ভালো একটা ব্যবসা, আমি ওখানে কিছু টাকা ইনভেস্ট করব। তো আমার কাছে তো এত টাকা নাই, আমি মাসে মাসে যা টাকা ইনকাম করতাম সবই তো তোমার দিয়ে দিতাম, আমার কাছে কোনো টাকা নাই। তা তুমি যদি আমার কয়টা টাকা বাংলাদেশ থেকে মানে আমার জন্য পাঠাও বা আমাকে দিয়ে দাও, তাহলে আমি ওখানে একটা ব্যবসা দাঁড়া করাইতে পারি। চাকরি কতদিন করব, 15 দিনে চাকরি করতে ভালোও লাগে না। অ্যান্ড ব্যবসাটা যদি স্ট্রং হয় তাহলে আমি তোমাকে আমার বাচ্চাকে সহ আমি তোমাকে সৌদি আরবে নিয়ে আসবো। ও আমাকে বলে তুমি কি পাগল হয়েছো নাকি, আমি সৌদি আরবে কেন যাবো, আমি কখনোই সৌদি আরবে যাবো না। আমি যদি যাই আমি ইউরোপ আমেরিকাতে যাবো, আমি ফ্রান্সে যাবো, আমি সৌদি আরবে যাবো না। মানে ও সৌদি আরব কথাটা শুনতেই পারে না। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তোমার মন খারাপ করতে হবে না, তুমি মন খারাপ করো না। আচ্ছা ঠিক আছে, আমি দেখা যাক কী করা যায়, তা আমাকে টাকাটা পাঠিয়ে দাও, আমি ওখানে ব্যবসাটা করি। না, আমাকে টাকা দিবে না, আমাকে টাকা দিবে না। তখন ভাই এরকমও হইতো যে আমি মাঝে মাঝে খবর পাইতাম আমার বউ ওই ছেলের সাথে মানে ওই রোবেলের সাথে মাঝে মাঝে থাকেও, এরকম খবর আমি পাইছি। অনেকে আমার কাছে ছবিও পাঠিয়েছে, ওরা যেসব আবাসিক হোটেলে উঠতো, ওই আবাসিক হোটেলে যে এন্ট্রি হতো খাতার ভিতরে, এন্ট্রির ছবি আমাকে বিভিন্ন লোকে পাঠায় যে আমার বউ এরকমভাবে চলে গেছে বা এরকমভাবে থাকতেছে মানে ওই রোবেলের কাছে। এরপর আমি এগুলো সহ্য করতাম যে যাই হোক কোনোভাবে টাকাটা নেওয়া যায় কিনা, কোনোভাবে টাকাটা যদি নিতে পারে তাইলে মনে করেন আমি আর কোনো কিছু, আমার আর কোনো কিছু চাওয়া পাওয়ার দরকার নেই, আমি টাকাটা নিতে পারলেই হয়। দেখলাম যে না, টাকা দেয় নাই। আমি দীর্ঘ আরও 1 বছর সৌদি আরবে ছিলাম, কিন্তু থাকতে পারি না ভাই। বুকের ভিতরে এত কষ্ট, এত যন্ত্রণা নিয়ে তো আসলে বিদেশ করা যায় না। 1 বছর পরে পুনরায় আবারও সৌদি আরব থেকে বাংলাদেশে আসছি। এসে আমি বউয়ের কাছে গিয়ে বলতেছি যে আমি যে তানহাকে নিয়ে কোথাও রাখবো এমন কোনো জায়গাও তো আমার নাই, কারণ আমার এই দুনিয়াতে আমি আর আমার মা ছাড়া আমার আপন বলতে তার কেউ নেই। আর আমার মা তো হারাই গেছে, পরে
এরকমভাবে সময়গুলো কাটতে কাটতে একদিন হলো কি, মানে বাংলাদেশের একটা মাহফিল, আমাদের এখানে একটা ওয়াজ হয়, একটা মাহফিল হয়। তো সেখানে আমি পীরের নামটা বলতে চাই না, ওই পীরের বাড়িও বরিশালে, তিনি নাম করে একজন পীর সাহেব। তা উনি এই মাহফিল আসছে, ওনাকে বিভিন্ন মাহফিলে মুনাজাত দেওয়ার জন্য ইনভাইট করা হয়। দাওয়াত দেওয়া, উনি ওয়াজ করে না, মাইক্রোফোন হাতে নিয়ে ওয়াজ করে না, উনি পীর, উনি জাস্ট হচ্ছে মুনাজাত দেয়। তো মাহফিলের সময় উনি মুনাজাত দিল, মুনাজাত শেষ করার পরে উনি নামাজ পড়ে, আপনার ফজরের নামাজ পড়ে উনি চলে যাবে। তো ফজরের নামাজের কিছুক্ষণ আগে মাহফিলে আমি মানে উপস্থিত ছিলাম। কিছুক্ষণ আমি ওনার রুমে গেলাম, দেখেছি উনি তসবি পড়তেছে, বসে আছে একা একা। তো আমি গিয়ে সালাম দিলাম, উনি সালামের উত্তর নিল। পরে আমি ওনার কাছে গিয়ে বসছি। বসার পরে উনি আমারে বলে, মানে আমাকে দেখিয়ে বলতেছে, তুমি অনেক দুশ্চিন্তার মধ্যে আছো না, খুব টেনশনে আছো না? আমি বললাম, হ্যাঁ আমি খুব টেনশনে আছি, খুব দুশ্চিন্তার মধ্যে আছি। পরে আমারে বলতেছে, আমি বললাম যে হুজুর আমি এই টেনশনের ভিতরে আছি, আমি এটা থেকে কিভাবে বের হব? আমার সন্তানটা এই পরিস্থিতি। আমি কিন্তু আমার মায়ের কথা হুজুরকে একটাবারের জন্য বলি নাই। আমি বললাম যে আমার মা আমার বউ এই পরিস্থিতির মধ্যে আছে, আমি বিদেশ করছি, এখন এই বউ আমার এটা করছে, মানে বউয়ের কথাগুলো বললাম। উনি আমার দিকে তাকে একটা মুচকি হাসি দিয়ে বলে, ভাই বিশ্বাস করে আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে যে এরকমভাবে কেউ বলতে পারে, বা আমার মনে হয় আমি এরকম মানুষ আমার জীবনে দেখিনি। তিনি যে মানুষ সেটা আমার সন্দেহ লাগে যে তিনি আসলেই মানুষ কিনা। মনে হয় যেন তিনি কোনো এক বড় আউলিয়া বা পীর কুতুব হবে, তিনি কোনো সাধারণ মানুষ না। পরে আমাকে বলতেছে যে তোমার সন্তানের জন্য তুমি কান্না করতেছো, যেটা তোমার সন্তান না, তোমার বউয়ের জন্য কান্না করতেছো। তিনি আমাকে বলতেছে যে তবে কি একটাবারের জন্য তোমার মায়ের কথা তোমার মনে হয় না, যে মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে না নিয়েও তার সন্তানদেরকে ছেড়ে তোমার কাছে আসছে, তোমার জন্য এত কিছু করছে, এগুলো কি তোমার মনে হয় না? এরকম করে না আমাকে এই কথাটা বলতেছে। অ্যান্ড এটা বলার পরে মানে আমি তখন নিচের দিকে তাকিয়ে আছি, যেটা আমারে বললোটা কি, মানে এইটা আমার কি বললো। তো আমার মায়ের কথা কিন্তু আমি এই টেনশনের ভিতরে আমি তো আমার মাকে ভুলে গেছি, যে আমি আমার সন্তান নিয়ে, আমার বউ নিয়ে বা আমার টাকা পয়সা নিয়ে আমি একটা জঞ্জালের ভিতরে পড়ে গেলাম। তো তো আমি আর আমার মায়ের কথা খুব আমার বেশি মনে নাই, মানে আমার আম্মার কথা আমার মনে নেই। এই প্রথম যখন ওনার মুখে আমি শুনলাম যে উনি আমার মায়ের কথা আমারে বললো, তা আমি তখন আমার এই সন্তানের বউ বাদ দিয়ে বলছি, তাহলে আমার মা কোথায় আছে আপনি একটু বলেন। আপনি যেহেতু আমার মায়ের কথা আমার জিজ্ঞেস করছেন, তাহলে আপনি জানেন, আপনি জানেন আমার মা কোথায় আছে। পরে তিনি আমাকে বলে, যদি পারো তোমার মাকে খুঁজে বের করো, এবং তোমার মাই তোমাকে এই সমস্ত সমস্যা থেকে সমাধান দিতে পারবে। আমি তখন বললাম যে তাইলে আমার মা কোথায় আছে, মানে আমার মা কোন জায়গায় আছে, আপনি যদি পারেন আমাকে একটু বলেন। তারপর আমার বলতেছে যে তোমার মা একটা ভাঙা কবরে আছে, এমন করেই বলছে, একটা ভাঙা কবরে আছে তোমার মা। আমি বললাম, এইটা আপনি কি বললেন যে আমার মা একটা ভাঙা কবরে আছে? তো কোন ভাঙা কবরে আছে? উনি বলে, আমি এর চেয়েও বেশি কিছু বলতে পারবো না, শুধু এতটুকুই বলতে পারে উনি একটা ভাঙা কবরে আছে, তুমি খুঁজলে ওনাকে পেয়ে যাবা। এই বলে উনি তখন আজান দিয়ে দিছে, উনি আমাকে বলেছে আমি নামাজ পড়বো। আমি আর ওনার সাথে মনে হয় আর কথাই বলতে পারলাম না। কথা না বলতে পেরে আমি তখন কি করলাম, আমি বাড়িতে চলে গেছি। বাড়িতে যে ঘুমাইলাম, ঘুম থেকে ওইটা বিকেলবেলা উনি যেখানে ওনার যে স্থানে আর কি, যেখানে উনি থাকে, ওনার মাদ্রাসা, ওনার মাদ্রাসা আমি চলে গেছি। ওনারা মাদ্রাসা চলে যাওয়ার পরে ওই দিন আবার মাগরিবের পরে ওনারা আবারও ধরছে যে হুজুর অমুক দিন আমি মাহফিলে গতকালকে আপনার সাথে এমনি এমনি কথা হয়েছে ফজরের আগে, আপনি বলছেন যে আমার মা কোনো একটা কবরস্থানে আছে, কোনো একটা ভাঙা কবরে আছে। এখন আমার মা কোন ভাঙা কবরে আছে যদি পারেন আপনি আমাকে একটু বলেন। আমি আমার মাকে অনেক ভালোবাসি, আমি আমার মাকে পাইলে সব ভুলে যাব, আমার মাই আমার পৃথিবীতে আপন, মা ছাড়া আমার কেউ নেই। উনি আমাকে বলে যে না আসলে এটা যতটুকু বলেছি ততটুকুই, আর ওই সময় আমার সাথে যিনি ছিলেন ইনি এখন আমার সাথে নাই, সো ওই বিষয়ের উপর আমি আর কিছু বলতে পারবো না। তো আমি তখন বললাম যে ওই সময় আপনার সাথে কে ছিল? তিনি বলে, বাবা আমি আর কোনো কিছু তোমাকে বলতে পারবো না, শুধু এতটুকুই বললাম তোমার মা কোনো একটা কবরস্থানে আছে। এরপরে আপন ভাই যেটা হলো, আমি শুধু কবরস্থানে গিয়ে আমার মারে খুঁজতেছি, মানে বিভিন্ন কবরে, বরিশালের বিভিন্ন কবরে। আমি মানুষকে গ্রামে গিয়ে জিজ্ঞেস করি, ধরেন আপনাদের এই গ্রামে কবরস্থান কয়টা, বলে এটা। আমি বিভিন্ন কবরে জিজ্ঞেস করি যে ওই কবরস্থানে কোনো মহিলা থাকে কিনা, বা কবরস্থানে কোনো মহিলার সন্ধান পাওয়া গেছে কিনা। এমন করে ঘোরাফেরা করতে 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 অনেকগুলো কবরস্থানে ঘুরে আমি আমার মায়ের কোনো সন্ধান পাইলাম না, এবং মায়ের কোনো সন্ধান পাই না। এই যে আমি কবরস্থানে ঘোরাফেরা করতেছি, আমার বউ আমাকে পাগল মনে করে একইভাবে আমার ওই স্বাস্থ্যশালা সাথে রুবেলের সাথে এসে আবারও ঘুরে বেড়াইতেছে। রুবেলের সাথে আবারও বিভিন্ন জায়গায় যাচ্ছে, রুবেলের সাথে আবারও ঘুরতেছে ফিরতেছে, রুবেলের সাথে আবারও তার সে আগের মতো বর্নিং, আগের মতো সম্পর্ক। ভাইরে ভাই, তখন আমার মাথায় পুরোপুরিভাবে আসমানটা ভেঙে পড়লো যে আমি এখন কি করব। আমি না পারতেছি আমার বউকে ঠিক রাখতে, না পার সন্তানটাও আমার না, এখন মা বলতেছে কোনো এক কবরস্থানে আছে, এবং আমি তখন শিওর হয়ে যে আমার ভাইয়েরা তো আমার মাকে কোনো কবরস্থানে রাখবে না। এন্ড তখন আমি এতটুকু শিওর হয়ে যে আমার ভাইয়ের আসলে আমার মায়ের কোনো খবর জানেই না, অবশ্যই আমার বই আমার মায়ের কিছু একটা করছে, বা আমার বই আমার মাকে কিছু একটা করছে। এরকমভাবে আমি তখন একটা টেনশনে পড়ি। অ্যান্ড ঘুরেফেরা করে প্রায় আমি দীর্ঘ 1 বছর মতো আমি তো আর সৌদি আরবে ব্যাক করে যাই নাই। যখন আমি জানতে পারছি আমার মা কোনো একটা ভাঙা কবরে আছে, আমি তখন ভাই সৌদি আরবের আশা ছেড়ে দিচ্ছি, আমি আর সৌদি আরবে ব্যাক করি নাই। আমি কিন্তু 1 মাসে 2 লাখ 3 লাখ টাকাও সৌদি আরবে ইনকাম করতাম, এত ভালো একটা অবস্থার মধ্যে ছিলাম। ইউরোপ আমেরিকা থেকে এত টাকা ইনকাম করা যেত না, আমি সৌদি আরবে বসে যা টাকা ইনকাম করতাম।
যখন আমি জানতে পারছি যে আমার মা কোনো একটা ভাঙা কবরে আছে, আমি মায়ের সন্ধান করার জন্য এই সৌদি আরবের লোভনীয় আমার ওই চাকরি আমি তখন ছেড়ে দিয়েছি। 1 বছর পর্যন্ত মায়ের খুঁজলাম, 1 বছর পর্যন্ত মায়ের খুঁজে পাইলাম না। এক বছর পরে যখন আমি আবারও পুনরায় আমার শ্বশুর বাড়িতে আসলাম, তখন দেখলাম আমার বউ এবার তো এতদিন তো আমার চোখের অগোচরে ঘুরছে, এখন আমার সামনে আমার শালারে নিয়ে এদিক যাইতেছে ওইদিক যাইতেছে, ওরে নিয়ে ঘুরতেছে ফিরতেছে, এবং দুজনের সম্পর্ক দেখে আমার কাছে শিওর হয়ে গেলাম যে না। আর আমি তো জানি, কারণ আমি তো আমার সন্তানের ডিএনএ টেস্ট করছি, আমার সাথে তো ম্যাচ করে নাই, তার মানে অবশ্যই রুবেলের সাথে ম্যাচ করবে, কারণ রুবেলের মতো করে আমার সন্তানের কপালে একটা জিনিসও আছে। পরে আমি তখন আমার এলাকার যে চেয়ারম্যান আছে, চেয়ারম্যানের দ্বারস্থ হইলাম, ওই এলাকার যে চেয়ারম্যান আছে। পরে আমি এই প্রথম চেয়ারম্যানের কাছে বিস্তারিত সব কিছু বলছি। আমি কিন্তু তখন আমার শ্বশুর বাড়িতে থাকতাম না, বাজারের মধ্যে একটা দোকানে থাকতাম। আমার লাইফ তখন পুরো রিক্সে ছিল, যে কোনো সময় হয়তো রুবেল আমাকে মেরে ফেলতে পারে, বা আমি ওখানে মারা পড়তে পারি। বিভিন্ন লোকের আমি তখন খুব সবার নজরের ভিতরে ছিলাম, যে কোনো সময় আমার উপর একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হতে পারে। ওইরকম একটা রিক্সের মধ্যে আমি তখন আমার সময়গুলো কাটাচ্ছিলাম। তারপরেও পরে আছে যে ঠিক আছে, কী হয়, মাকে পাওয়া যায় কিনা, মাকে পাওয়ার সন্ধানে তখন আসি। দেখা গেল কি যে চেয়ারম্যানকে জানানোর পরে চেয়ারম্যান তখন আমাকে কোনো রকমের আশ্বাস দিল না, যে না তোমার মা কোথায় আছে না আছে এগুলো আমি জানি না, বা তোমার বউর সম্বন্ধে আমি কোনো কিছু করতে পারবো না, তুমি তোমার বউরে টাকা দিছো এটা ওইটা। পরে আমি তখন সর্বোপরি আমার যে বড় ভাই আছে, ওরা তো আমাকে কোনোদিনও ভালোবাসে নাই বা ভাই হিসেবে মেনে নেয় নাই। বড় ভাইয়ের আমার বাজারে দোকান আছে, অনেক বড় দোকান আছে রাজশাহীতে। একদিন বড় ভাইয়ের পা চাপে ধরে চিৎকার করে কান্না করতে শুরু করছে যে ভাইয়া, এই পৃথিবীতে আমার আপনি ছাড়া কেউ নেই। আমার মা এরকমভাবে, আমার মায়ের বাঁচান, আমি এমন এমন করে পীরের কাছে গেছিলাম, পীরে বলছে যে আমার মা কোনো একটা ভাঙা কবরে আছে। তো ভাই তখন আমাকে মাইরা আমাকে বলে যে কেউ কি ভালো থাকতে তোর বউয়ের অ্যাকাউন্টে তুই টাকা দিলি কেন? এটা হচ্ছে প্রথম কথা। আর সেকেন্ড কথা, তুই তোর বউয়ের কাছে তোর শ্বশুরবাড়িতে নিয়ে তোর মায়েরা রাখলি কেন? শ্বশুরবাড়িতে যদি বিয়ের পরে কোনো মেয়ে যদি শ্বশুরবাড়িতে থাকে, তাহলে তার কলিজা হয়ে যায় অনেক বড়, তার কলিজা অনেক বড় হয়ে যায়, ও কাউকে মানে না, কারো কথা শোনে না। এর ভিতরে তুই তোর মাকে নিয়ে ওইখানে কেন রাখলি? পরে বড় ভাই ওদের সাথে আলোচনা করে বিভিন্নভাবে আমার ওয়াইফের সাথে বা আমার ওয়াইফের সাথে, তখন কিন্তু আমি অলরেডি মামলা করে দিই। আমি থানাতে আমার শ্বশুরের নামে, যেহেতু আমি টাকা পাঠিয়েছি আমার বউয়ের অ্যাকাউন্টে, আমার কাছে ডকুমেন্ট আছে, ওই ডকুমেন্ট অনুযায়ী আমি তখন আমার বউয়ের অ্যাকাউন্টে আমার বউর ন্যায় মামলা করি যে আমি প্রতিটা টাকাই তো ব্যাংকে পাঠাইছি, তাহলে ব্যাংকের রিসিপ্টগুলো আমার কাছে আছে যে আমি এত লক্ষ টাকা পাঠাইছি, আমার টাকাটা আমাকে দিয়ে দিতে বলেন, বা আমি আমার বউর সাথে কোনো কিছু করতে চাই না। এমনভাবে আলাপ আলোচনা করার পরে তারা তখন বলে যে আমরা এই নাজমুলের সাথে কথা বলবো, আমরা যা বলার নাজমুলকে বলবো, আমাকে বলবে। তাই আমি বলছি ঠিক আছে, আমার যেহেতু বলবে আমার বলো, আমার কি বলবে। আমার বউ তখন আমাকে ভাই প্রস্তাব করলো যে আমি কিন্তু আমার বউর অ্যাকাউন্টে অনেক টাকা পাঠাইছি, বিগত আমার মা হারিয়ে যাওয়ার পরে প্রায় 5 বছরের ভিতরে কম করে হইলেও 50 লাখ টাকা আমি পাঠাইছি নিম্ন স্তরে আমার বউর অ্যাকাউন্টে। ও আমাকে বলে তুই যদি মামলা থেকে থানা থেকে মামলাটা উঠে নাও, কথা খেয়াল করেন, তুমি যদি থানা থেকে মামলাটা উঠে নাও এবং তুমি যদি এই মামলা নিয়ে আর কোনো রকমের কথাবার্তা না বলো, তুমি যদি সম্পূর্ণ ঠিক হয়ে যাও, তাহলে আমি তোমার মাকে বের করে দিব। তুমি যদি মামলা উঠে নাও, কিন্তু ওই মামলা চলতে থাকলে কিন্তু আমি টাকাটা পাইতাম। আমি আমার বউকে যে টাকা দিচ্ছি ওইটা কিন্তু আমি পেয়ে যেতাম যদি আমি মামলাটা না উঠাই। কারণ আমার ওদের ইয়েতে আমি অনেক ভালো একজন পুলিশ অফিসার পাইছি, যিনি আমাকে পুরোটা টাকা উঠে দেওয়ার একটা আশ্বাস দিছে যে উনি ওই ফ্যামিলি থেকে পুরো টাকাটা আমাকে উঠে দেবে। যেহেতু সন্তান আমার না, সন্তানের ডিএনএ করলে সন্তান আমার সাথে মিলবে না, তখন তারা টাকা দিতে বাধ্য, তারা টাকা দিবে। যখন আমাকে এটা বলা হলো যে ঠিক আছে, আমি যদি মামলা উঠে নেই বা এই মামলার প্রসঙ্গে আমি যদি কোনো কথা না বলি, তাহলে যেই টাকা আমি আমার বউয়ের অ্যাকাউন্টে পাঠাইছি, বউ আমাকে ওই টাকা দিয়ে ওই টাকা যদি আমি মাফ করে দিই, তাহলে আমার মায়ের সন্ধান সে দিবে। আমি তখন বললাম যে তানহা ঠিক আছে, আমি কথা দিচ্ছি আমি মামলা উঠে নিব, কিন্তু তুমি যদি আমাকে বলো যে আমার মা কোথায় আছে বা মায়ের কোনো ঠিকানা দাও। আমাকে বলে ঠিক আছে, আগে তুমি মামলা উঠে নাও, তাহলে আমি বলবো যে তোমার মা কোথায় আছে। এবার আমি আমার ভাইকে বিষয়টা জানাইছি। আমার ভাই বলো তোর কি পাগল হয়েছিস নাকি? 50 লাখ টাকার মামলা, মা কোথায় আছে এটা জানার পরে তুই 50 লাখ টাকার মামলা ছেড়ে দিবি? এটা কোনো কথা? তুই কি পাগল হয়েছিস? তোর মাথায় কি কোনো বুদ্ধিশুদ্ধি নাই? আমি তখন আমার বড় ভাইয়ের মুখের দিকে তাকায় আছি, তাকায় দিকে তখনও বড় ভাই আমাকে বারবার বলতেছে যে বাদ দে মায়ের কথা, মা বুড়ো হয়ে গেছে, মা কোথায় আছে না আছে, মা যেখানে আছে মা থাকুক, মার তো বয়স হয়ে গেছে, মা মরার পথের যাত্রী। এখন এই বৃদ্ধ মায়ের জন্য, অসুস্থ মায়ের জন্য তুই 50 লাখ টাকার মায়ের ছেড়ে দিবি? আমি তখন আমার বাইরে হাসি দিয়ে একটা কথা বললাম, ভাই আমার 50 লাখ টাকা লাগবে, আমার মা লাগবে, আমার 50 লাখ টাকা লাগবে না। আমি বিদেশ গেলে আরও টাকা ইনকাম করতে পারবো, আমি বিদেশ গেলে আরও টাকা ইনকাম করতে পারবো, আমার টাকার দরকার নেই, আমার মায়ের দরকার। এবার আমি আমার বউরে ফোন দিয়ে আবার বললাম যে তুমি বলো। আমার বউ বলে প্রথমে তুমি মামলা উঠে নাও, থানা থেকে মামলাটা উঠে নাও, এবং মামলাটা উঠে নেওয়ার পরে মা তুমি এটার সাথে আমাদের সাথে আপোষ করে ফেলো, এবং আপোষ হওয়ার পরে আমি তোমার মায়ের সন্ধান দেবো যে তোমার মা কোন জায়গায় আছে। তা আমি তখন করলাম কি যে না,
মানে কোনোভাবেই আমি আমার বউরে মানে আমি মামলা, আমার ভাই বলতেছে যে কোনোভাবেই মামলা উঠাইস না, কারণ তোর বউ একটা চালাকি করতেছে, একটা নতুন চালাকি শুরু করছে, মামলাটা উঠেই নিলে তুই দেখবি যে তোর মাকে তুই আর পাবি না। আমার ভাই আমাকে বলতেছে মামলাটা উঠেছ না, এখন তোর একটা চালাকি করতেছে মামলাটা উঠানোর জন্য, সে কি করে বলবে তোর মা কোথায় আছে? এই সে কি করে জানে, সে কীভাবে বলতে পারে? মানে আমি তখন শিওর হই আমার বউই আমার মায়ের কিছু একটা করছে, যেটা আমার ভাইয়েরা করে নাই। এবং আমি প্রতিনিয়ত আমার বউয়ের অ্যাকাউন্টে টাকা না পাঠাই আমার মায়ের অ্যাকাউন্টে পাঠাইতাম। এসব নিয়ে আমার বউয়ের সাথে আমার মায়ের অনেক ঝামেলা হইতো, মানে আমার বউ আমার মার সাথে অনেক ঝামেলা করতো। আমার সবসময় বলতো যে তুমি অ্যাকাউন্ট খোলো, আমি অ্যাকাউন্ট খুলবো, আমার অ্যাকাউন্টে টাকা পাঠাও। তখন আমি শিওর হয়ে যাই যে না, ওই আমার মায়ের কিছু করছে, ঠিক আছে আমি মামলা উঠিয়ে নিব। ওর কথা বলে আমি তখন থানা থেকে মামলা উঠাই নিই, যে ঠিক আছে আমার বউর সাথে আপোষ হয়ে গেছে, আমার বউ আমার টাকা দিয়ে দিছে, থানায় আমি মামলা উঠাই ফেলি। থানায় মামলা ওঠানোর পর আমি ওরে বলি যে ঠিক আছে আমি তো থানার মামলা উঠে নিছি, এবার তুমি আমার বলো আমার মা কোথায় আছে। ও তখন আমাকে একটা কবরস্থানের সন্ধান দেয়, একটা কবরস্থান, অনেক বড় একটা কবরস্থান, বরিশালের একটা কবরস্থানের সন্ধান দেয়। এবং এইটা এখান থেকে অনেক দূরে, মানে আমার শ্বশুরবাড়ি থেকে ওই কবরস্থানটা অনেক দূরে এবং বড় একটা কবরস্থান। বলে ওই কবরস্থানে গেলেই তুমি তোমার আম্মাকে বাবা তুমি কবরস্থানে যাও। এরপরে এরকম শীতের রাতে আমি প্রায় আপনার রাত্র 12:30টার দিকে ওই কবরস্থানে গিয়ে পৌঁছাই। 12:30টার দিকে কবরস্থানে পৌঁছানোর পরে কবরস্থানের পাশেই হচ্ছে একটা মাদ্রাসা আছে। ওই মাদ্রাসায় গিয়ে যখন বাচ্চাদেরকে জিজ্ঞেস করি, ওই বাচ্চারা বলে যে হ্যাঁ এই কবরস্থানে একজন বৃদ্ধ মহিলা থাকে, মহিলাটা অমুক জায়গায় থাকে। আমি তখন অমুক জায়গায় যাই, মানে ওই জায়গাটার মধ্যে যাই, জায়গাটার মধ্যে গেলে দেখি যে একটা ভাঙা কবরের ভিতরে একটা সাদা চাদর পেঁচিয়ে আমার মা কবরের ওই ভিতরে বসে আছে। মাকে দেখার পর আমি তখন আমার চোখের পানিটা ধরে রাখতে পারলাম না, মানে এমনভাবে দেখেছি উনি আমাকে দেখে ভয় পাচ্ছে। আমি গেছি, আমার সাথে আমার আরেকটা ভাই গেছে, মানে আমার মানে বরিশালে একটা পরিচিত ভাই গেছে, আমরা দুজনে গেছি। যেদিন কবরের ভিতরে বসে আছি আমি মারে বলতেছি মা তুমি এখান থেকে উঠো, এখানে তুমি কেন? মায়ের আমি ওখান থেকে খুব কষ্ট করে, মানে অনেক কষ্ট করে জায়গা থেকে মায়ের উঠে, মা আমাকে চিনতে পারে না। এবং উঠানোর পরে মাদ্রাসায় আসছি, মাদ্রাসা আসার পর হুজুরদের সাথে কথা বললাম, হুজুরদেরকে ঘুম থেকে জাগাইলাম। ওরা সবাই বলতেছে যে মহিলা আজকে বহু বৎসর যাবৎ এই কবরস্থানে পড়ে আছে। আমরা অনেকের কাছে জিজ্ঞেস করছি, মহিলার সন্ধান চাইছে, বাট আমরা তার কোনো সন্ধান খুঁজে পাই নাই। এবং কবরস্থান থেকে তারা আমরা বের করে দেই, কারণ কবরস্থানে একজন মহিলা থাকা অন্যায়, অপরাধ, এটা ঠিক না। আমরা ওনাকে কবরস্থান থেকে বের করে দিই। কবরস্থান থেকে বের করে দেওয়ার পরেও আল্লাহর কি কুদরত, উনি কীভাবে ওই কবরস্থানের ভিতরে আবারও চলে আসে। তাকে বের করে দেওয়ার পরেও পুনরায় আবারও সেই কবরস্থানে আসে, কোত্থেকে আসে, কিভাবে আসে, এটা একমাত্র আল্লাহই ভালো জানে। এবং একটা পর্যায়ে আমরা খুব মানে রাগান্বিত ওই মহিলাকে আর কবর থেকে বের করি না, উনি একটা ভাঙা কবরে বসেই থাকে সব সময়। পরে ওইখান থেকে পরে আমি মাকে সকাল হয়ে যাওয়ার পর বাড়িতে নিয়ে আসি। বাড়িতে বলতে আমার বাড়িতে, যেটা আমার বাবার জন্মস্থান রাজশাহীতে, আমার বাবার ওখানে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে অনেকে আমার মাকে দেখতে আসে, কিন্তু কেউ আমার মাকে চিনতে পারে না, কেউ আমার মাকে চিনতে পারে না। এবং চিনতে না পারার পরে আমি প্রথমে আমাদের এলাকার একজন কবিরাজের কাছে নিয়ে যাই। এবং কবিরাজের কাছে নিয়ে গেলে কবিরাজ তখন বলে যে আমার মাকে কালো জাদু করা হয়েছিল। এবং কালো জাদু করে যে লোকেশনটা দেওয়া হয়েছে, আমার মা মানে একটা কালো জাদু আছে, যেই জাদুটা করার পরে যেই লোকেশনটা দেওয়া হবে ওই লোকেশনেই মানুষটাকে পাওয়া যাবে। মানে যিনি কালো জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে, শুধু তিনিই জানে এই লোকটাকে বা এই মানুষটাকে কোথায় রাখবে। কালো জাদু করে তখন ব্ল্যাক ম্যাজিক করে আমার মাকে তাবিজ প্রমাণ করে ওই কবরস্থানে স্থানান্তর করছে, এবং আমরা ওই কবরস্থানের মধ্যেই পাইছি। পরে কালো জাদুর ইয়েগুলা কাটলাম, সব কিছু কাটার পরে আমার মা মোটামুটি সুস্থ হলো, মানে ঠিক হলো। ঠিক হওয়ার পরে আমি যেটা জানতে পারছি আমার মায়ের মুখে, যে আমার বউ প্রতিনিয়ত ওই রুবেলের সাথে ঘুমাইতো, রুবেলের সাথে থাকতো। আমার মা এগুলো দেখতো, দেখার পরে আমার বউকে বারবার বলতো যে আমার ছেলেটা অনেক অসহায়, নাজমুল তার জীবনে তার বাবার ভালোবাসা পায়নি, ভাইরা তাকে অনেক অত্যাচার করেছে, অবিচার করেছে, দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে হাড় ভাঙা পরিশ্রম করছে আমার ছেলেটা সৌদির মাটিতে, তুমি আমার ছেলেটার উপরে এভাবে জুলুম করো না। এবং এও আমি শুনতে পাই, আমি আমার মায়ের অ্যাকাউন্টে যে টাকা পাঠাইছি মা তার সব টাকাই আমার বউকে দিয়ে দিত, মা রাখতো না। আমি যে টাকা মাকে দিতাম মা সব টাকা আমার বউকে দিয়ে দিত। এরপরেও যখন আমার মা এই জিনিসগুলো দেখে ফেলে, এবং একটা সময় যখন আমার মা আমার বউকে ধমক দেয় যে আমি আমার ছেলেকে বলে দিব যে তুমি তোমার চাচাতো ভাইয়ের সাথে রাতে থাকো, আমি আমার ছেলেকে তোমার কাছ থেকে নিয়ে নিব, এইটা বলার পরেই তখন কোনো এক কবিরাজের মাধ্যমে আমার মাকে এই কাজটা করে আমার বউ, এটা আমার মা আমার কাছে বলে। এবং আস্তে আস্তে করে মা বুঝতে পারে যে তার ভিতরে কিছু একটা জিনিস হয়ে গেছে। এবং এরকম করতে করতে একটা সময় তিনি প্রায় মানসিক প্রতিবন্ধী হয়ে যায়। উনি এতটুকুই বলতে পারে, তাকে একটা গাড়িতে উঠানো হয়, এরপরে তার আর কোনো স্মৃতিশক্তি নাই, এরপর তাকে কোথায় দিয়ে রাখা হয় বা কোথায় রাখা হয় তিনি আর কোনো কিছু বলতে পারে না। আমি তখন মাকে সুস্থ করি, সুস্থ করার পর আমার ভাইরা তখন আমার গালি দেয়
যে তুই একটা পাগল, তুই একটা বোকা, তোর মতো পাগল এবং বোকা কোনো মানুষ হতে পারে না, তুই এটা কী করলি, কেন তুই তোর মাকে পাওয়ার জন্য কেন বউকে তুই এভাবে ছেড়ে দিলি। পরে জানতে পারি আমার বউ ওই ছেলেটাকে বিয়ে করে, মানে রুবেল নামে তার যে চাচাতো ভাইটা আছে ওই চাচাতো ভাইকেও বিয়ে করে এবং আমার সন্তানটাকে, মানে ওই সন্তান তো আর আমার না, ওদেরই সন্তান এবং ওদের সাথেই আছে। এবং এইভাবে আমার মা দীর্ঘ প্রায় 8 মাসের মতো আমার সাথে থাকে এবং ওই 8 মাস আমি আমার মাকে এত আদর করি, এত যত্ন করি, এত ভালোবাসি। তখন আমার ভাইয়ের অনেকটা ভালো হয়ে যায়, মানে খুব ভালো হয়েছে। এবং 8 মাস পরে আমার আম্মা মারা যায়। আম্মার মৃত্যুতে আমি খুব কষ্ট পাই এবং আম্মা মারা যাওয়ার পরে আমি পুনরায় আমার ভাইদের কাছে আবারও ঘুরতে শুরু করি, কারণ আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমি কোনো রকমের টাকা পয়সার মালিক না। ওই সময়টাতে খুব অভাবে থাকতেছি, কারণ হচ্ছে মা মারা গেল, এরপরে আমার সারা জীবনের যত ইনকাম সবই তো আমার বউ নিয়ে চলে গেছে, আমার কাছে তো আর কোনো কিছুই নেই, মানে আমার জমানো আর কোনো টাকাই নাই। পরে আমি কান্নাকাটি করতেছি, কিভাবে চলবো, কিভাবে থাকবো, কিভাবে খাবো। এবং মা মারা যাওয়ার পর আমার ভাইরা আমার সাথে পুনরায় আবারও আগের মতো মানে খারাপ ব্যবহার শুরু করছে। তোরে বারবার বলছিলাম যে অসুস্থ মারে খুঁজতে গিয়া তুই তোর বউয়ের মামলাটা উঠাইস না, আজকে যদি বউয়ের মামলাটা উঠাইতি তাহলে বউয়ের কাছ থেকে 50 লক্ষ টাকা পাইতি। এবং আমার ওই টাকাগুলো দিয়ে আমার বউ তখন জায়গা সম্পত্তি কিনছে, এগুলো আমি জানতে পারছি। তো বলে ওই টাকাটা পাইলে তো তোকে আর কষ্ট করতে হবে না। অথচ আমার ভাইয়েরা, আমি আমার বাবার কোটি টাকার সম্পদ আমার ভাইয়ের কাছে পাওয়া, কিন্তু আমার ভাইয়ের ওই সম্পদ আর আমাকে দিচ্ছে না। শুধু বলে আমি কেন মাকে খুঁজতে গিয়ে আমার বউকে আমি ছেড়ে দিলাম বা মামলা কেন উঠালাম। একটা পর্যায়ে এরকম পরিস্থিতি হলো ভাই, আমি রাস্তার মধ্যে থাকি, রাস্তার মধ্যে খাই, রাস্তার মধ্যে ঘুমাই, মানে আমার আর কোনো কিছু না, আমি চলতে পারি না, মানে খুবই অভাব অনটনের ভিতর আমার দিনগুলো কাটতেছে। এমন করতে করতে হঠাৎ করে একদিন আমার এক লোকের সাথে দেখা হয়। ওই লোকের সাথে আমি সৌদি আরবে থাকতাম, মানে আমরা একই সাথে এক কোম্পানিতে থাকতাম। অলরেডি দেখা হওয়ার পরে ওই আমারে বলতেছে যে আরে সৌদিয়ান তো তোরে খুঁজতেছে, মানে আমাদের কোম্পানির যিনি মালিক কফিল আর কি, ওই বলে তোরে খুঁজতেছে, তোর সাথে জানি ওর কি কথা আছে। আমি তখন বললাম যে আমার সাথে কি কথা আছে, ও আমারে কেন খুঁজবে। বলে তোর সাথে যোগাযোগ করতে পারে নাই, আমরা বলছিল তোর বাড়িতে যাই, আমি তো তোর বাড়িতেও যাই নাই, তা কফিলের সাথে একটু কথা বল। এই বলো তখন হোয়াটসঅ্যাপে সৌদির আমার কফিলে কল দেওয়ার পরে আমি তখন সৌদির কফিলের সাথে কথা বলার পরে কফিল আমার বলে তুই তাড়াতাড়ি সৌদি আরবে আয়, আমি তোর অনেক ভালোবাসি, তোর আমি অনেক মিস করি, আমি তোর অনেক দিন স্বপ্নে দেখছি, এবং আমি দেখছি তুই খুব বিপদে আছিস, তুই সৌদি আরবে আয়। আমি সৌদি আরবে গিয়ে কী করবো, আমার তো ইচ্ছা নাই। আমার বলে না তোর ইচ্ছা থাকবে না কেন, তুই আয়, তুই সৌদি আরবে আয়। শেষ পর্যন্ত ও আমার বলে আমি তোর সৌদি আরবে নিয়ে যাবো। আমি যাচ্ছি না দেখে ও মানে কীভাবে দেখেন ও সৌদি আরব থেকে বাংলাদেশে এসে আমার বাড়ি রাজশাহীতে আমার ঠিকানা খুঁজে বের করে। ও আমার ওই ভাইটার সাথে আমার বাড়িতে যায়, গিয়ে ওই নিজে আমাকে পাসপোর্টকে আমার ভিসা করায় এবং পরেও আমাকে সৌদি আরবে নিয়ে যায়। সৌদি আরবে নিয়ে যাওয়ার পরে ওর যে কোম্পানিটা আছে, যে কোম্পানিতে ধরেন আমার বাংলাদেশি প্রচুর লোক কাজ করে, বিভিন্ন পাকিস্তানি ইন্ডিয়ান অনেক লোক কাজ করে, ওই অত বড় একটা কোম্পানির মুদির মানে ম্যানেজারও আমাকে বানিয়ে দেয়। এবং ম্যানেজার বানিয়ে দেওয়ার পরে আমি ওই কোম্পানির ম্যানেজারের দায়িত্ব পালন করি এবং রানিং মানে প্রথম মাসে আমার স্যালারি ওই কোম্পানিতে জয়েন করার পরে, ওই ঘটনার পরে কোম্পানিতে যাওয়ার পরে প্রথম মাসের স্যালারি প্রায় আমার বাংলাদেশি টাকায় 10 লক্ষ টাকার কাছাকাছি, মানে রানিং স্যালারিটা 10 লক্ষ টাকার কাছাকাছি। এবং আমি অনেক দিন ধরে কোম্পানিতে কাজ করে একদিন আমি এই মানে সৌদিয়ানকে জিজ্ঞেস করলাম যে তুই কেন আমার এখানে আইনা কাজ দিলি বা কী কারণে দিল। আমাকে বলে তুই যতদিন কাজ করেছিস যথেষ্ট নিষ্ঠার সঙ্গে কাজ করেছিস। তো ও কিন্তু আমার অনেক ভালোবাসতো, মানে ওই সৌদিয়ানটা আমার অনেক ভালোবাসতো, আমার কফিলটা। এবং ও আমাকে বলে তুই আমার কোম্পানি থেকে চলে যাওয়ার পর আমি মাঝে মাঝে তোরে স্বপ্নে দেখতাম, আমি জানি না এই জিনিসটা আমি কেন হইতো, আমার মাঝে মাঝে তোর আমি স্বপ্নে দেখতাম এবং আমি দেখতাম যে কোনো একজন খুব মানে একজন বুজুর্গ লোক, আমাদের সৌদিয়ানদের ভিতর অনেক বুজুর্গ একজন লোক এই তোরে নিয়ে আসতো আমার কাছে, এই না বলতো যে এই ছেলেটারে তুই দেখে রাখ, এই ছেলেটারে তুই রাখ, তোর কাছে রাখ। আমারে বলতো আমি অনেক বাঙালির কাছে তোর সন্ধান খুঁজেছি এবং খুব কষ্ট করে তোর পাসপোর্টের ঠিকানা অনুযায়ী অনেক লোককে পাঠাইছি, সেখানেও তোকে পাওয়া যায় নাই। আসলে আমার পাসপোর্টের ঠিকানা যেটা দেওয়া ছিল ওই ঠিকানাটা আমার একটা ফেক ঠিকানা ছিল, একটা ভুয়া ঠিকানা ছিল, আমার লিগেল কোনো ঠিকানা আমার পাসপোর্টে ছিল না, যার জন্য ওই ঠিকানাতে গিয়েও আমাকে খুঁজে পাওয়া যায় নাই। এবং সে আমারে বলতেছে যে আমার সবসময় তোরে স্বপ্নে দেখতাম। তো পরে ম্যানেজারের দায়িত্ব পাইলাম, ম্যানেজারের দায়িত্ব পাওয়ার পরে শেষ পর্যন্ত এক মানে মিশরি এক মেয়ে আমাদের কোম্পানিতেই থাকে, খুব ভালো একটা মেয়ে, অনেক ভালো মেয়ের ফ্যামিলি সহ। আমি ওই মিশরি মেয়েটাকে পরে মুসলিম মিশরি মেয়েটাকে বিয়ে করে আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর, ওকে নিয়ে আমি এখন সৌদির মাটিতে আছি। আমি দুইবার হজ করেছি, এই মুহূর্তে আমার 2টা কন্যা সন্তান আছে এবং বউ নিয়ে আমি অত্যাধিক খুশি আছি ভাই, এতটা খুশি যে আমি বলে বোঝাতে পারবো না। তখন বারবার আমার শুধু একটা কথাই মনে হয় যে আমার ভাইয়েরা বলেছিল যে তুই বোকামি করছিস, তুই ভুল করছিস, 50 লক্ষ টাকার মায়া ছেড়ে দিয়ে
তুই মারে কেন খুঁজতে গেলি? তুই যদি 50 লাখ টাকা পাইতি তাহলে তো তোকে এরকম রাস্তার পাশে ঘুমাতে হতো না, রাস্তার পাশে কাঁদতে হতো না। তুই এটা কী করলি? কেন 50 লাখ টাকার মায়ায়, কেন মায়ের মায়ায় 50 লক্ষ টাকা ছেড়ে দিলি? ভাইরা আমাকে সবসময় এই কথাগুলো বলতো, কিন্তু ভাবতে অবাক লাগে এখন এই 50 লাখ টাকা আমি 2 থেকে 3 মাসে ইনকাম করতে পারি। আজ আমি অনেক ভালো আছি ভাই। আমি জানি না, আমি বাংলাদেশের এরকম অনুষ্ঠানগুলো অনেকটা শুনতে গিয়ে আপনার এই অনুষ্ঠানটা আমি পেলাম। আপনার অনুষ্ঠানের সব গল্পের কথা বলবো না, কিছু কিছু গল্প আমার ভালো লাগে এবং সেখান থেকে আমি আপনাকে আমার এই গল্পগুলো বললাম। আমার মেয়েরা বাংলা বোঝে না, আমার ওয়াইফও বাংলা বোঝে না। আমি তোমার এই গল্পগুলো শুনি যে আমার তারা হাসে, বলা বাবা এগুলো কী শোনো, মানে ওরা খুব হাসাহাসি করে, বাট আমার ভালো লাগে। আপন ভাই যদি সৌদি আরবে কখনো আসেন বা যদি হজ করার বা উমরা করার ইচ্ছা থাকে আমার সাথে যোগাযোগ করেন, এটা আমার নাম্বার। আপনি যদি আসেন আমি খুব খুশি হব। আর আমি বাংলাদেশে আর ফিরে যাই নাই, আমার মায়ের কবর দেখার খুব ইচ্ছা আছে। আমি হয়তো রিসেন্ট যেতে পারি, 2024-এর লাস্টের দিকে যাওয়ার একটা ইচ্ছা আছে। গেলে হয়তো আপনার সাথে আমার দেখা হবে। আপনি কোথায় থেকে আর আপনার ঠিকানাটা আমাকে একটু দেবেন। আর আমার আম্মার জন্য দোয়া করবেন। সর্বোপরি আমি সবার কাছে চাই আমার আম্মার জন্য দোয়া করুক। আর আমার আম্মা যে ভালো আছে কবর দেশে, এটাও আমি নিশ্চিত। তা না হলে কবর থেকে মায়ের দোয়ায় আল্লাহ এমনভাবে কবুল করেছে, আমি যে ছেলে মাসে 2 টাকা ইনকাম করতে পারতাম না, অথচ সেই ছেলে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে যাচ্ছে। আপন ভাই আপনার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে সবাইকে অনেক সুস্থ রাখে, ভালো রাখে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত রাজশাহীর ভাই নাজমুলের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শোনার জন্য। বন্ধুরা, গল্প তো অনেকেই রেকর্ড করি, আপনারা অনেক গল্প শোনেন, কিন্তু কিছু কিছু গল্প আছে যেগুলো মনে হয় মনের মনিকোটায় দাগ কেটে যায়। ঠিক এরকম একটা গল্প চিন্তা করেন, সেই সময় যদি নাজমুল 50 লক্ষ টাকা তার ওয়াইফের কাছ থেকে নিত, নেওয়ার পরে ওই 50 লাখ টাকা কিন্তু তার যে ভাইরা আছে, ভাইরা গিয়ে একটু খেয়ে ফেলতো, ওই কিন্তু এর কিছুই পাইতো না, আমি নিশ্চিত করে বলতে পারি। অথচ সেই 50 লক্ষ টাকার মায়া ত্যাগ করে মাকে আপন করে নিয়েছে, এবং এই মাকে আপন করে নেওয়ার জন্য মায়ের দোয়ায়, চিন্তা করেন আল্লাহর কি হুকুম, আল্লাহু আকবার, যে সৌদিয়ানকে স্বপ্নে দেখায় তারে কোনো একটা সৌদিয়ান লোক নিয়ে যাচ্ছে তার কাছে যে তারে কিছু কর। স্বপ্নের মধ্যে দেখে সেই কফিল থেকে খুঁজতে বাংলাদেশে এসে ছেলেটাকে নিয়ে যায়, এবং আজকে তিনি হাতে গোনা কয়েকটা ভালো মানুষের ভিতরে সৌদি আরবের ধনী লোকের মধ্যে উনি একজন। গল্পটা শুনে আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেল। আপনার